স্যার, একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, বলো। হ্যালো। কেউ কিছু বলতে চাচ্ছিল? বলতে পারো, সমস্যা নেই। জি স্যার। হুম। মানে একটা স্যার প্রি রেকর্ডেড ভিডিও দিতে চাইছিলেন, ওইটা স্যার আপনি গ্রুপে যে লিঙ্কটা দিয়েছেন, লিঙ্ক হলো আমাদের এই অনলাইন ক্লাসের রেকর্ড ছিল। স্যার ওই রেকর্ড, আরেকটা স্যার ভিডিও পাইলাম, ওই ইউটিউবের একটা লিঙ্ক ছিল, ওইটা কি আমাদের প্রি রেকর্ডেডটা? আচ্ছা, দেখো তোমাদের এখানে আমি ওই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলে উল্লেখ করে দিয়ে দেখো তোমাদেরকে গ্রুপে আমি মেসেজ দিয়েছি। ওই রেকর্ডিংটা হচ্ছে প্রি রেকর্ডেড, ওইটা তোমাদের সাথে ক্লাস না, এটা অন্য সেকশন, অন্য ব্যাচের সাথে রেকর্ডেড ক্লাস। জাস্ট তোমাদেরকে ওটা বলছি সেট হিসেবে দেখে নিই। বুঝতে পারছো? স্যার বুঝি না, আরেকবার একটু আর বলবেন। বলছি যে তোমাদেরকে যেটা হচ্ছে নিজেদেরকে প্রিপারেশন নিতে বলছি, হ্যাঁ, আইভি ক্যারেক্টারিস্টিক্স, ওটা হচ্ছে আমি দেখো মেসেজ দেখে তোমাদেরকে আর কি গ্রুপে মেসেজ দেওয়া আছে যে হচ্ছে কুইজ থ্রির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, হ্যাঁ, ওটা পড়াশোনা করে। আর ইউটিউবের যেটা ভিডিও লিংক, এটাও আমাদের প্রি রেকর্ডেড ক্লাস, তোমাদের সাথে ক্লাস এটা, হ্যাঁ, তারিখ দেওয়া আছে। এই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন একটু দেখো। যে ক্লাসের রেকর্ডিং গুলো আমাদের গ্রুপে দেওয়া আছে সবগুলোই তোমাদের সাথে ক্লাস। একটা ক্লাস শুধুমাত্র যেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে দেখতে বলছি, ওই ক্লাসটা হচ্ছে অন্য ব্যাচের সাথে ক্লাস। তোমাদেরকে ভিডিওটা দিয়েছি জাস্ট এটা প্রিপারেশনটা নেওয়ার জন্য। ঠিক আছে? দেখো যদি এখনো কোনো প্রবলেম হয়, প্রয়োজনে আমি লিঙ্কগুলো আবার দিব তোমাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, তো তোমরা আশা করি স্ক্রিনশট দেখতে পাচ্ছ, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিনশট? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। অলরেডি 9 মিনিট চলে গিয়েছে, আমরা শুরু করি। আর তোমাদের এন্ড থেকে তোমরা রেকর্ড করতে পারো, আমি আমার এন্ড থেকে রেকর্ডিং করছি, তো ব্যাকআপ থাকাটা বেটার। সবাই তাহলে খেয়াল করো। তো আজকে আমরা আশা করি সিলেবাস আমরা ক্লোজ করব। তো দেখো, আমাদের যে ম্যাটেরিয়াল 4 ছিল, হ্যাঁ, এখান থেকে আমি তোমাদেরকে দুইটা জিনিস একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। হুম, তোমাদের অ্যাটেনশন গ্রাফ করবো, সেটা হচ্ছে ডিসি ট্রান্সফার কার্ভ। হ্যাঁ, দেখো আমাদের এই স্লাইডটার আমাদের টাইটেল কি ছিল? ডিসি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ, ডিসি অ্যানালিসিস টেলস আস অ্যাবাউট দ্য আউটপুট ভোল্টেজ when the input is constant। হ্যাঁ, আর ট্রানজিয়েন্ট হচ্ছে ইনপুটটা কি হবে, চেঞ্জ হবে সময়ের সাথে, তখন আউটপুটটা কিভাবে রেসপন্স করবে, সেটাই ছিল আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। তোমাদেরকে অনেকবার বলছি যে ডিসি রেসপন্স এবং ট্রানজিয়েন্ট রেসপন্স বলতে অ্যাকচুয়ালি কি বলছি। এখন ডিসি ট্রান্সফার কার্ভটা হচ্ছে সেই ডিসি রেসপন্স আমাদের ইনভার্টারে। তো একটু খেয়াল করো, এখান থেকে আমি একটু বলে দিই। যেটা একটা ইনভার্টার, দেখো উপরে একটা ইনভার্টারের ফিগার ড্র করা আছে। হুম, আচ্ছা, ইনভার্টারের ফিগার ড্র করা আছে। তার মানে আমাদের এক্স অ্যাক্সিস ভ্যারিয়েবলটা খেয়াল করো, ভি ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের ইনভার্টারের গেটের ইনপুট, আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমাদের ইনভার্টারের আউটপুট। তো এটা শার্প ট্রানজিশন কিন্তু আমরা পাই না সচরাচর। তো দেখো ইনপুট যখন জিরো, নিয়ারলি জিরো ভিডিডি বাই টু এর থেকে ইনপুট যখন কম, তখন কিন্তু আমাদের আউটপুটটা অন আছে। তো যতই আমি ইনপুট বাড়াচ্ছি আউটপুটটা কিন্তু ফল করছে, খেয়াল করবো। তো আউটপুট কখন জিরো হয়ে যাচ্ছে? পুরোপুরি যখন আমাদের ইনপুটটা পুরোপুরি অন ভিডিডি, তখন আমাদের আউটপুটটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে ইনভার্টার অর্থাৎ ইনপুট জিরো হলে আউটপুট অন, ইনপুট অন হলে আউটপুট জিরো। তো এখানে
এই যে ট্রানজিস্টরের অপারেটিং রিজিয়ন গুলা, হ্যাঁ, কাট অফ, লিনিয়ার এবং স্যাচুরেশন, হ্যাঁ, এই তিনটা অপারেটিং রিজিয়ন তোমরা ওই যে প্রি রেকর্ডেড যে ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়েছে আইভি ক্যারেক্টারিস্টিক্স, যেটার উপরে আমাদের কুইজ 3 আমাদের সিলেবাস, ওই পার্টটুকু তোমরা কমপ্লিট করলে তোমরা বুঝতে পারবা যে এ রিজিয়ন, হ্যাঁ, এ রিজিয়ন তার মানে কি ইনপুট তখন কত, স্টিল লেস দেন ভিটিএন, অর্থাৎ এনমসের ভোল্টেজের থেকে আমাদের কি আছে বলতো, ইনপুট ভোল্টেজটা কম আছে। তার মানে কি এনমস কিন্তু তখন পুরোপুরি অফ। দেখো এখানে এ রিজিয়নটা খেয়াল করো, এনমস তখন কাট অফে। এ রিজিয়ন খেয়াল করো, এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ, অর্থাৎ এনমস তখন অন হওয়া শুরুই হয়নি জাস্ট। পিমস তখন কি হচ্ছে, লিনিয়ার মোডে আমাদের আউটপুটটা রাইজ করে রাখছে বা পুল আপ করে রাখছে। স্টিল তখন কোনো কারেন্ট ফলো হওয়ার কথা না, বাট সে তখন কারেন্ট যদি ফলো করে, সামান্য একটু ভোল্টেজ যদি ফল করে আউটপুট ভোল্টেজ, তখন কিন্তু সে লিনিয়ার মোডে। অনুরূপভাবে বি রিজিয়ন, হ্যাঁ, সি রিজিয়নটা দেখো আমাদের ট্রানজিশন রিজিয়ন। দেখছো সি রিজিয়নটাতে হঠাৎ করে ঠিক ভিডিডি বাই 2 পয়েন্টে আউটপুটটা ড্রাস্টিক্যালি ফল করছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ট্রানজিশন রিজিয়ন। তো তখনও কিন্তু আমাদের এনমস পিমস দুইজনেই কিন্তু কন্ডাকশনে আছে এই সময়টাতে। এবং দেখো ভিডিডি প্লাস ভিটিপি, টিপিটা কি আমাদের ভিটিপি, ভিটি মানে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ, আর ভিটি এন বললে আমরা বুঝি এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজ, আর পি বললে আমরা বুঝবো থ্রেশহোল্ড ভোল্টেজ অফ দ্য পিমস। তো পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু নেগেটিভ, বি কেয়ারফুল। তো ভিডিডি প্লাস ভিটিপি, এখানে একটা জিনিস তোমাদের একটু ডিসকাশন করবো, হতে পারে ভিডিডি প্লাস ভিটিপি। তোমাদের মনে হতে পারে স্যার ভিডিডি সাথে একটা কিছু প্লাস করছি, তো সেটা কিভাবে ভিডিডি থেকে ছোট হয়? বাট বি কেয়ারফুল, এটা কিন্তু পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ নেগেটিভ। তো সেটা মনে করো যে -1। তো ভিডিডি যদি 5 হয়, ভিডিডি প্লাস ভিটিপি মানে কিন্তু এই যে ভিটিপির মান আসলে এখানে বসালে আসবে মাইনাস ভিটিপি, অর্থাৎ -1, অর্থাৎ এটা এই পয়েন্টটা কিন্তু 4 ভোল্ট পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট ভিডিডি, ফুল ভোল্টেজ সুইং বা ভিডিডির মান আমরা 5 বলি। তো এই যে ভিডিডি প্লাস ভিটিপি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে নিউমেরিক্যাল এক্সাম্পল দিচ্ছি এখানে কিন্তু এটা 4 ভোল্ট হিসেবে আসবে। এটা খেয়াল রাখবে যে পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু নেগেটিভ। এটাকে দুইভাবে লেখা যায়। এটাকে যদি তুমি মডুলাস দিয়ে অর্থাৎ পরম মান দিয়ে দেখো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, ভিডিডি পরম মান দিয়ে লিখলে কি আসবে, এরকম মাইনাস দিয়ে লিখবো, তখন শুধু মানটা এখানে আসবে। আর যেহেতু প্লাস দিয়ে লেখা, ভিডিডি প্লাস টিপি, তো ধরে নাও ভিডিডির মান হচ্ছে 5 সে 5 ভোল্ট, আর ভি থ্রেশহোল্ড ভোল্টেজ অফ দ্য পিমস ধরে নাও হচ্ছে -1 ভোল্ট। তো এইখানে যখন বসবে এটা, তখন কি আসবে 5 - 1 4। আর এখানে যেটা আসবে ভিডিডি প্লাস ভিটিপির মান হচ্ছে -1, আলটিমেটলি এটাও কিন্তু আসবে 4 ভোল্ট। এই জিনিসগুলো যেন নিয়ে আমরা কনফিউজ না হই। তো যাই হোক, তো এই ট্রান্সফার কার্ভ, হ্যাঁ, অর্থাৎ ইনপুটের সাথে আউটপুট কিভাবে চেঞ্জ হচ্ছে, কখন কে কাট অফে পুরোপুরি অফ হয়ে যাচ্ছে, কখন কারা স্যাচুরেশন থাকছে, কখন কারা লিনিয়ারে থাকছে, এই অপারেটিং রিজনটা এই টেবিলের সাথে মিলে এই রাইট হ্যান্ড সাইডে এই কার্ভটা আমরা অ্যানালাইসিস করব। তো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখতে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে খেয়াল করো, বিটা। বিটা কি জিনিস দেখো, বিটার নাম হচ্ছে ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার। হ্যাঁ, বিটার নাম কি, ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার। এখন এই যে বিটাকে আমরা কোথায় খুঁজে পাবো, তোমাদেরকে আমি আবার একটু দেখিয়ে নিয়ে আসি একটু। হ্যাঁ, খেয়াল করো, এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স, এই যে ইকুয়েশন গুলো তোমরা যখন ডিরাইভেশন দেখবা তখন খেয়াল করো, এই যে কাট অফ লিনিয়ারে তো রিজিয়নে তো আমাদের আউটপুট কারেন্টের মান 0, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ড্রেইন টু সোর্স ভোল্টেজ, কারণ এখানে গেট টু সোর্স ভোল্টেজটা লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ। তো যেটা এখান থেকে দেখবা সেটা দেখো তো, এই যে বিটা, বিটা কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা ডিভাইসের জন্য, নির্দিষ্ট ডিভাইসের জন্য বিটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার। দেখো আইভি ক্যারেক্টারিস্টিক্স এর কারেন্টের ইকুয়েশনে বিটা, তাহলে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কিছু লুকিয়ে আছে, যে অনেক কিছু প্যারামিটার যেগুলোকে আমরা একটা প্যাকেজের মধ্যে যাদেরকে আমরা অ্যাকুমুলেট করে তাদেরকে নাম দিয়েছি। দেখো লিনিয়ার রিজিয়নে বিটা আছে, স্যাচুরেশন রিজিয়নে বিটা বাই 2। তো তোমরা বুঝতে পারতেছো বিটার মান যত বেশি হবে কারেন্টের মান তত, সেম ভোল্টেজের জন্য কারেন্টের মান তত বেশি হবে। তো বিটার পরিচয় আমি তোমাদের ওই যে রেকর্ডেড ভিডিওটাতে অনেক বিস্তারিত দিয়েছি। তো এখন একটু সংক্ষেপে, বিটা মানে কি, বিটার মধ্যে কোন কোন প্যারামিটার আছে একটু দেখো।
সি অক্সাইড W/L। খেয়াল করো সবাই, এই প্যারামিটার একত্র করে আমরা বিটা নাম দিয়েছি। হ্যাঁ, বিটার নাম কি বলছি? ট্রান্স কন্ডাক্ট্যান্স প্যারামিটার। অর্থাৎ কন্ডাক্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে আর ইজ ইকুয়াল টু ভি ওভার। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সের উল্টো রাশি হচ্ছে কন্ডাক্ট্যান্স। তার মানে কি, কন্ডাক্ট্যান্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আই ওভার ভি, এটাই কি আমাদের কন্ডাক্ট্যান্স। তো কন্ডাক্ট্যান্স আমাদের কি ইনফরমেশন দেয়? রেজিস্ট্যান্স আমাদের কি ইনফরমেশন দেয় যে প্রতি 1 ইউনিট কারেন্ট ফ্লো করানোর জন্য কত ভোল্টেজ লাগবে। আর কন্ডাক্ট্যান্স প্রতি 1 ইউনিট ভোল্টেজের চেঞ্জে আউটপুটের কারেন্ট কিভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, ইনপুট ভোল্টেজের চেঞ্জে আউটপুটের কারেন্ট কিভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। তো যেহেতু আমরা একটা ট্রানজিস্টরের জন্য ইনপুট ভোল্টেজ, ইনপুট নোড এবং আউটপুট নোড আলাদা। যদি আমরা একটা রেজিস্ট্যান্সের জন্য বা এটার জন্য আমরা এটাকে বলতাম যে তার দুই প্রান্তের ভোল্টেজের সাথে কারেন্ট রিলেশনশিপ, তখন তাকে আমরা কন্ডাক্ট্যান্স বলতাম। বাট আমরা যখন একটা ট্রানজিস্টর, হ্যাঁ, একটা মস ডিভাইসের জন্য এই থিওরি অ্যাপ্লাই করি, তখন কি ইনপুট নোড এবং আউটপুট নোড, অর্থাৎ ইনপুট সাইড এবং আউটপুট সাইড তখন কিন্তু আলাদা। তো ভোল্টেজ হচ্ছে ইনপুট গেট ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে ড্রেন কারেন্ট। দেখো, ইনপুট গেট ভোল্টেজের সাথে ড্রেন কারেন্টের সম্পর্ক আউটপুটে। তো সেখানে অ্যাকচুয়ালি কন্ডাক্ট্যান্সটা ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, ইনপুট থেকে আউটপুটে কন্ডাক্ট্যান্সটা ট্রান্সফার হচ্ছে। এই জন্য ট্রান্সফার কন্ডাক্ট্যান্স একসাথে, এদেরকে আমরা বলি ট্রান্স কন্ডাক্ট্যান্স। এই প্যারামিটারগুলো বুঝতে শিখবা, খুব ইম্পর্টেন্ট। যে ট্রান্স কন্ডাক্ট্যান্স তাহলে আমাদেরকে কি ইনফরমেশন দেয় যে ইনপুট সাইডে সামান্য ভোল্টেজের পরিবর্তনের জন্য আউটপুটের কারেন্টের পরিবর্তনটা কেমন পাবো। ট্রান্স কন্ডাক্ট্যান্সের মান যত বেশি, 100, তার মানে কি বুঝবা তুমি? ইনপুট গেটের ভোল্টেজ সামান্য চেঞ্জ করলে আউটপুট কারেন্টটা 100 ইউনিট চেঞ্জ হবে, 1 ইউনিট ইনপুট ভোল্টেজ চেঞ্জের জন্য। ট্রান্স কন্ডাক্ট্যান্সের মান যদি তুমি পাও 0.5, তার মানে কি বুঝবা? ওই ডিভাইসের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। অর্থাৎ কি, ইনপুটে 1 ইউনিট গেট ভোল্টেজের চেঞ্জের জন্য আউটপুটে কারেন্টের পরিবর্তন তুমি পাবা মাত্র 0.5 ইউনিট। তো যাই হোক, ট্রান্স কন্ডাক্ট্যান্স প্যারামিটার অ্যাকচুয়ালি এটাকে আরো যদি সহজ ভাষায় বলতে চাই, যে আমাদের মসফেটের যে চ্যানেল, হ্যাঁ, এই চ্যানেলটা কতটা ইজিলি কারেন্ট ক্যারি করে। হাউ ইজিলি দ্য মসফেট ক্যারিজ কারেন্ট ফর এ গিভেন গেট ড্রাইভ ভোল্টেজ। অর্থাৎ একটা গিভেন গেট ভোল্টেজের জন্য, হ্যাঁ, কতটা ইজিলি কারেন্ট ক্যারি করে ডিভাইসটা। এটাই হচ্ছে আমাদের এই যে ট্রান্স কন্ডাক্ট্যান্স প্যারামিটারের সিগনিফিকেন্স, ফিজিক্যাল সিগনিফিকেন্স। ভালোভাবে খেয়াল করবেন। তাহলে একটু বলো তো দেখি, যে বিটা এ একটা ডিভাইসের বললাম 50, আর বিটা বি অ্যানাদার ডিভাইস, হ্যাঁ, সেটা বললাম 100। তো দুইজনেরই গেট ভোল্টেজ, হ্যাঁ, ভি জি এ, এটাকেও আমি গেট ভোল্টেজ দিয়ে রাখলাম সে 5 ভোল্ট, এটাতেও গেট ভোল্টেজ দিয়ে রাখলাম 5 ভোল্ট। বলতো যে ড্রাইভ কারেন্ট অর্থাৎ আইডিএস কার বেশি হবে? সেম গেট ভোল্টেজ দিয়ে রাখছি, তো ড্রেন টু সোর্স কারেন্ট কার বেশি হবে এই দুইটা সিনারিওর জন্য? এ ডিভাইসের নাকি বি ডিভাইসের? বলতে পারবা? কি বোঝাইলাম? যে বিটা ট্রান্স কন্ডাক্ট্যান্স প্যারামিটার আমাদেরকে কি বোঝায়? ফর এ গিভেন গেট ভোল্টেজ হাউ ইজিলি দ্য মস কন্ডাক্টস কারেন্ট বা চ্যানেল কন্ডাক্টস কারেন্ট। তাহলে তুমি এখানে দেখে বুঝতে পারতেছো যে দুইজনেরই ট্রান্স কন্ডাক্ট্যান্স আলাদা। তো ফর এ গিভেন গেট ভোল্টেজ, একটা নির্দিষ্ট গেট ভোল্টেজ দুইজনকে দেওয়া হলে যার ট্রান্স কন্ডাক্ট্যান্স বেশি, সেই কি হবে? বেশি কারেন্ট ক্যারি করবে। তাহলে এখানে বি ডিভাইসটা বেশি কারেন্ট ক্যারি করবে। তো খেয়াল করো, এটার মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেট করা আছে। মিউটা কি বলতো? প্রসেস ভ্যারিয়েবল, মোবিলিটি। যখন ইলেকট্রনের জন্য বলবে তখন ইলেকট্রনের মোবিলিটি, পি মস বললে হোলের মোবিলিটি। এটা একটা মোবিলিটি। তাহলে দেখো, ডিভাইসটা তুমি কোন প্রসেসে ডোপিং প্রোফাইল, হ্যাঁ, তোমার ডোপিং কনসেন্ট্রেশন কত, তুমি কোন প্রসেসে ডিভাইসটাকে গ্রো করছো, হ্যাঁ, ডিভাইসের তোমার ডোপিং প্রোফাইল, হ্যাঁ, তারপরে হচ্ছে তাতে সেটাকে তোমার ফ্যাব্রিকেশন মেকানিজম সবকিছু কিন্তু এই প্যারামিটারটার মধ্যে চলে আসে। খেয়াল করবা, সি অক্সাইড, অক্সাইড ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া, অক্সাইড ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া। ওই যে গেটের নিচে আমাদের কি হয়, অক্সাইড থাকে, তো সেখানে কি হয়, আমাদের গেট অক্সাইড থাকে। তো এই গেট ক্যাপাসিট্যান্সের মানটা যত বেশি হয়, আমাদের ডিভাইসটা তত ইজিলি আমরা কন্ট্রোল করতে পারি, তত বেটার। বলছি না যে আমাদের এই ডিভাইসের অপারেশনই কিন্তু
এই গেট ক্যাপাসিট্যান্সের উপরে নির্ভরশীল। এই যে গেট ক্যাপাসিট্যান্স তার দুই প্লেটের চার্জের উপরেই আমাদের এই ডিভাইসের অপারেশনটা নির্ভরশীল। খেয়াল করবা। তাহলে সি অক্সাইড থেকে গেট অক্সাইড পার ইউনিট ক্যাপাসিট্যান্স, সরি পার ইউনিট এরিয়া। এবং W/L, মজার ব্যাপার দেখো, চ্যানেলটা কতটা ওয়াইড, হ্যাঁ কতটা চ্যানেলটা বড়, এটা প্রকাশ করে না। কোন একটা চ্যানেল মনে করো যে এভাবে 2 ডাইমেনশনাল, যদি আমরা 3 ডাইমেনশনে একটু আঁকার চেষ্টা করি চ্যানেল, তো খেয়াল করো, মনে করো এই পাশ দিয়ে কারেন্ট ঢুকবে এবং এই পাশ দিয়ে কারেন্ট বেরিয়ে আসবে। খেয়াল করবা মসফেটের চ্যানেল যেমন হয় লেন, আর এটা মূলত এই বরাবর, এটা হচ্ছে উইথ। খেয়াল করবা, সবাই কিন্তু কনফিউজ হয়ে যায় এই জায়গাটাতে। ওয়েট, এই জায়গাটা একটু আমরা বিস্তারিত তোমাদেরকে একটু দেখাই এই জায়গাটা। আচ্ছা, বিষয়টা কেমন সবাই একটু দেখো, তোমরা অনেক ইন্টারেস্ট পাবা এই জিনিসগুলো যদি ধরতে পারো। একটু বড় করে একে ড্র করে দেখাই। সে আমরা একটা এনমস এর জন্য এটা কনসিডার করছি, খেয়াল করো। আচ্ছা, তো একটু দেখো তো, এই যে এটা কি বলতো, আমাদের ডিভাইসের লেন্থ আর উইথ তোমাদেরকে কোন বরাবর শেখাইছি? এই বরাবর, তাই না? এটা হচ্ছে কি আমাদের উইথ। তাহলে খেয়াল করো তো, উইথ বাই লেন্থ, তার মানে কি এই উইথ বাই লেন্থ রেশিও 4, আবার বললাম উইথ বাই রেশিও 2। তার মানে এল যদি কনস্ট্যান্ট থাকে, এল যদি কনস্ট্যান্ট থাকে, এখান থেকে যে চ্যানেল, হ্যাঁ এখান থেকে দিকে কারেন্ট ফ্লো হবে, ইলেকট্রন ফ্লো হবে, হ্যাঁ। তো এই গেটের নিচের এই চ্যানেল রিজিয়নটাকে যদি আমি এখান থেকে মনে করো যে স্লাইস করে নিয়ে এসে এখানে যদি আমি বড় করে একটু আঁকি, তাহলে এই চ্যানেল রিজিয়নটা কেমন দেখা যাবে বলো তো? চ্যানেল রিজিয়নটা এরকম দেখতে পাওয়া উচিত কিনা? এরকম, এরকম একটা চ্যানেল। বাট খেয়াল করো, এই পাশ দিয়ে কারেন্ট ঢুকছে আর এই পাশ দিয়ে কারেন্ট বেরোয় আসছে। এটা কি কল্পনা করা যায়? দেখো তো। তো আমরা কি জানি বলতো, কোন একটা কন্ডাক্টর তার লেন্থের থেকে তার উইথ যত বেশি হবে তত কি হবে বলো? তো এই কারেন্ট যাওয়ার জন্য এই যে দেখো, এই যে এই ক্রস সেকশনাল এরিয়াটা একটু খেয়াল করো, ক্রস সেকশনাল এরিয়া। তো উইথ যত বেশি হবে এই বরাবর বা এই বরাবর, ডাইমেনশন যত বেশি হবে তত তুমি কি বুঝবা? সহজ কথায়, লম্বার থেকে চওড়াটা বেশি। তার মানে কি আরো ইজিলি কারেন্ট ক্যারি হবে। যেমন পানি প্রবাহিত হচ্ছে, তুমি যদি কনসিডার করো, হ্যাঁ, তাহলে বলো তো যে সাপোজ এরকম একটা মনে করো যে চ্যানেল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আর আমি উইথটা কমিয়ে দিলাম, দিয়ে লেন্থটা আরো বাড়িয়ে দিলাম, তো কোন জায়গায় পানি ইজিলি ক্যারি করতে পারবে বা পানি প্রবাহিত হবে কোন জায়গায়? অবভিয়াসলি এই জায়গায়। তো যত উইথ বাই লেন্থ বেশি হওয়া মানে কি, তত হচ্ছে লেন্থ, হ্যাঁ, ক্যারিয়ারের ট্রান্সপোর্টের লেন্থ কমে যাবে, বাট আরো বেশি বেশি ক্রস সেকশনাল এরিয়া সে পাবে। তো এখান থেকেই তোমরা এই ইকুয়েশন, যে বিটা এর মান কেন, যে এটা ট্রান্সকন্ডাক্ট্যান্স প্যারামিটার, তোমরা এখান থেকে বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে চ্যানেলটা, হাউ লার্জ দ্য চ্যানেল ইজ, এইটুকু আমাদের কি ইনফরমেশন দেয়? হাউ লার্জ দ্য চ্যানেল ইজ। তো ওভারঅল বিটা তাহলে আমাদেরকে কি ইনফরমেশন দেয়? যে কতটা ইজিলি আমাদের ডিভাইসটা কারেন্ট ক্যারি করে, দ্যাটস ইট, নাথিং এলস। এখন এত কথা বলার কারণ কি? এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সেটা কি? সবাই একটু খেয়াল করো, বিটা রেশিও,
বিটা রেশিও। তো বিটা পি মানে কি, পি মসের ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার, আর বিটা এন মানে হচ্ছে এন মসের ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা। এটা কি আমাদের সেই ডিসি ট্রান্সফার কাজ, মজার ব্যাপার। খেয়াল করতো, এই যে বিটা পি আর বিটা এন অর্থাৎ বিটা রেশিও যখন 1 একটা ইনভার্টারে, পুল আপ নেটওয়ার্কে একটা পিমস, পুল ডাউন নেটওয়ার্কে এনমস, তাহলে পুল আপ নেটওয়ার্কে পিমসের ট্রান্সকন্ডাক্টর প্যারামিটার বিটা পি, আর সেম এনমসের জন্য ট্রান্সকন্ডাক্টর প্যারামিটার হচ্ছে বিটা এন। এবার খেয়াল করো তো, বিটা পি আর বিটা এন এই রেশিও যদি 1 হয়, অর্থাৎ ট্রান্সকন্ডাক্টর প্যারামিটার যদি সমান হয়, তাহলে মজার ব্যাপার দেখছো, এই যে মানে আমাদের ডিভাইসের স্টেট চেঞ্জ হবে ঠিক ভিডিডি বাই 2 তে। খেয়াল করো, স্টেট চেঞ্জ হচ্ছে কোন পয়েন্টে, ইনপুটের মান, ইনপুট ভোল্টেজের মান যখন ভিডিডি বাই 2। খেয়াল করো, এই যে খেয়াল করো এখানে ভিডিডি বাই 2 তে ট্রানজিশন হচ্ছে, দেখছো স্টেট চেঞ্জ হচ্ছে। এবার এই যে তুমি ইনভার্টারের সুইচিং পয়েন্টটা তুমি খুব সহজেই তুমি কি করতে পারো, মুভ করাইতে পারো আইদার রাইট হ্যান্ড সাইড। তুমি চাও বেশি ভোল্টেজে আমি কি করে রাখবো, বায়াসিং করে রাখবো। বায়াসিং করা মানে কি, একজনকে একটু বেশি স্ট্রেংথ দেওয়া, অর্থাৎ তুমি চাচ্ছ যে বেশি ভোল্টেজে সে কি হোক, অফ হোক, বা অল্প ভোল্টেজে সে অন হোক, তুমি যাই চাও তাই করতে পারবা। মজার ব্যাপার, খেয়াল করো এই যে আমাদের সুইচিং পয়েন্টটা দেখছো, এটা ভ্যারাই করছে। কিরকম, এই যে খেয়াল করো, ভি ইনপুট, ভি আউটপুট। তো যদি এটাকে আমরা ভিডিডি বলি, তো এটা হচ্ছে ভিডিডি বাই 2। তো যদি আমি বিটা রেশিও 1 রাখি, দুইজনকে বিটা সেম রাখি, তাহলে এটা কিভাবে, এই যে এইখানে এসে এই ট্রানজিশন পয়েন্টটা ঠিক আমরা এই মাঝ বরাবর পাবো। হ্যাঁ, এবার কেউ যদি চায় যে আমি আইদার পুল আপকে বা পুল ডাউনকে একটু বেশি স্ট্রেন্থ দিব, দেখছো ট্রানজিশন পয়েন্ট সুইচ করে ফেলতে পারো তুমি চাইলে। তো এইদিকে ট্রানজিশন পয়েন্ট কিভাবে সুইচ করবে, এইদিকে সুইচ করবে কখন, যদি বিটা এন, বিটা পি ডিভাইডেড বাই বিটা এন, হ্যাঁ, যত ছোট করবা, একের থেকে যত ছোট করবা তত এটা লেফট হ্যান্ড সাইডে মুভ করবে। হ্যাঁ, আর তুমি যদি এদিকে এগুলোকে রাইট হ্যান্ড সাইডে মুভ করাইতে চাও, তাহলে কি করতে হবে, বিটা পি আর বিটা এন এর মান গ্রেটার দেন যত বেশি, অনেক থেকে যত বেশি করবা, তত সে তত রাইট হ্যান্ড সাইডের দিকে মুভ করবে। তো মজার ব্যাপার দেখো, আরো এখানে ভেতরে মজার ব্যাপার আছে, তোমাদেরকে একটু ধরিয়ে দিই। বিটা পি বাই বিটা এন, বিটা পি মানে কি, বিটা মানে কি মোবিলিটি অফ হোল, হ্যাঁ, সি অক্সাইড অফ পার ইউনিট ক্যাপাসিট্যান্স, এটা তো কনস্ট্যান্ট। আচ্ছা, ডাব্লিউ পি, পিমসের উইথ, পিমসের লেন্থ, খেয়াল করবা, ডিভাইডেড বাই বিটা এন। বিটা এন মানে কি, মিউ এন, সি অক্সাইড, এনমসের উইথ, এনমসের লেন্থ। এখন খেয়াল করো, লেন্থ এটা তো হচ্ছে আমাদের সেই পলিসিলিকনের উইথ, খেয়াল করবা, গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ, এটা কিন্তু সবসময় সমান হবে। তো উপরের এইটা নিচের এটা সেম, এদেরকে ক্যান্সেল আউট করে দিলাম, খেয়াল করবা। আর কি কি ক্যান্সেল আউট হয়ে যাবে বলো, অক্সাইড ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া, এটাও কনস্ট্যান্ট, দুইটা ডিভাইসের জন্য এটা চলে গেল। তার মানে আমি কি পেলাম, বিটা পি বাই বিটা এন ইজ ইকাল টু মিউ পি ওভার মিউ এন, ডাব্লিউ পি ওভার ডাব্লিউ এন। এবার খেয়াল করো, আমি যদি ধরে নিই যে বিটা রেশিও 1, তাহলে এটা আমি 1 বসালাম, ভাগফল। তো মিউ এন আর মিউ পির মধ্যে রিলেশনশিপ আমি কনসিডার করছি যে মিউ এন ইজ ইকুয়াল টু 2 মিউ পি। হ্যাঁ, ইলেকট্রনের মোবিলিটি, হোলের মোবিলিটি 2 গুণ। তাহলে এটা যদি তুমি এখানে বসাও, তাহলে মিউ পি কাটাকাটি হয়ে যাচ্ছে, নিচে একটা 1/2 পাবো, ডাব্লিউ পি বাই ডাব্লিউ এন। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা কি পাচ্ছি, খেয়াল করছো, সরি, রাইট হ্যান্ড সাইডে এটা মিউ হবে না, এটা ডাব্লিউ হবে। এইটার বাংলা কথা, এই এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটার বাংলা কথা কে বলতে পারবে, এটাকে ম্যাথমেটিক্সকে ভাষায় প্রকাশ করতে পারবে কে বলো তো একটু। এটার মানে কি, বিটা রেশিও 1 রাখা মানে কি মনে আছে, এন মসের থেকে পি মসের উইথ আমরা দ্বিগুণ কেন রাখছিলাম মনে পড়ছে এবার, ওই যে সিমেট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক বা সুইচিং হওয়ার জন্য বলছিলাম, মনে আছে, এন মসের থেকে পি মসকে আমরা দ্বিগুণ রাখি হোল আর মোবিলিটির, ইলেকট্রনের মোবিলিটির পার্থক্যের কারণে। খেয়াল করছো, এটা খুঁজে পাচ্ছ এখন কোথা থেকে আসলো, জি এটা কি স্যার। বোঝা যায়? আচ্ছা, এবার বলো তো যে মিউ, এই যে বিটা পি আর বিটা এন এর রেশিও গ্রেটার দেন 1 রাখা মানে কি, কাকে বেশি চওড়া করা,
বলো, বিটা পি আর বিটা এন এর রেশিও গ্রেটার দেন অন রাখা মানে কি? কাকে চওড়া করা বেশি বেশি? পিমসের উইথ বেশি করা। এনমসের থেকে বেশি বেশি আরো। 2 গুণের থেকে যত বেশি করবা তত এটা গ্রেটার দেন অন হবে। অর্থাৎ কি, আমাদের সুইচিং পয়েন্ট কোন দিকে মুভ করবে তখন? বলতে পারবা? সুইচিং পয়েন্ট কোন দিকে মুভ করবে? বিটা পি আর বিটা এন, মনে করো বিটা পি ওভার বিটা এন 10, তার মানে কি অন থাকলে আমি জানি এন মাসের থেকে পি মাস 2 গুণ বেশি চওড়া। আর এইটা যদি 10 হয় তাহলে কি হবে? এখানে এন মাসের থেকে পি বেশি বেশি চওড়া না? বলো তো। অর্থাৎ তুমি দ্বিগুণের থেকে বেশি চওড়া করতে শুরু করবা তোমার পি মাসকে, তোমার সুইচিং পয়েন্ট ডান দিকে মুভ করবে। এবার তুমি এন মাস এবং পি মাসের উইথ যদি সেম রাখো, বা উল্টে পি মাসের থেকে এন মাসের উইথ বাড়াও, তাহলে এটা আরো কিন্তু লেফট হ্যান্ড সাইডে মুভ করবে। অর্থাৎ পি মাসের উইথ বাড়ালে আমাদের সুইচিং পয়েন্ট ডান দিকে মুভ করবে, অর্থাৎ পি মাস বেশি স্ট্রেংথ পাবে। এন মাসের উইথ বাড়ালে সুইচিং পয়েন্ট লেফট হ্যান্ড সাইডে মুভ করবে, অর্থাৎ আমাদের এন মাসটা বেশি সে সময় স্ট্রেংথ পাচ্ছে। তো ইন্টারেস্টিং ব্যাপার না? দেখো তুমি তোমার ইনভার্টার কত ভোল্টেজে সে কি হবে, ট্রানজিশন হবে, অর্থাৎ স্টেট চেঞ্জ করবে, আউটপুট চেঞ্জ করবে। সেই পয়েন্টটাও তুমি শুধুমাত্র তোমার ডিভাইসগুলোর উইথ কন্ট্রোল করে সুইচিং পয়েন্ট তুমি কন্ট্রোল করতে পারো। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? ফিজিক্যাল ডিভাইসের সাথে ম্যাথমেটিক্স এগুলোর একটা লিঙ্ক আপ তোমরা সরাসরি এখান থেকে খুঁজে পাবে, ইন্টারেস্ট পাবা। এই জিনিসটা কি বোঝা গেল? বিটা রেশিও এবং এটার ইফেক্ট আমাদের ডিভাইসে কিভাবে পড়ে, এটা কি বুঝতে পারছো একটু একটু? শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, এগুলো একটু এইভাবে তোমরা এক্সপ্লেইন করা শিখবা, ইন্টারপ্রিট করা শিখবা। তো দেখো, বিটা পি আর বিটা এন যদি নট ইজ ইকুয়াল টু অন হয়, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অন হলে তো সুইচিং পয়েন্ট ভিডিডি বাই টু তে মাঝখানে থাকবে, ফুল রেইল ভোল্টেজের অর্ধেকে। আর যদি নট ইজ ইকুয়াল টু অন হয়, দেখছো সুইচিং পয়েন্ট উইল মুভ ফ্রম ভিডিডি ওভার টু, এখান থেকে মুভ করবে। তো এই ধরনের গেটগুলোকে আমরা স্কিউড গেট বলবো। যখন ভিডিডি বাই টু থেকে সুইচিং পয়েন্ট রাইট হ্যান্ড সাইডে বা লেফট হ্যান্ড সাইডে মুভ করাবো, তখন এগুলোকে আমরা স্কিউড গেট বলি। স্কিউ করা মানে কি, কাউকে একটা বেশি স্ট্রেংথ দেয়া, হ্যাঁ, ইনক্লাইন্ড অবনত হওয়া, কোন একটা দিকে বেশি ওয়েট দেয়া, হ্যাঁ, কোন একটা দিকে বা কোন একটা ডিভাইসকে বা কোন একটা সাইটকে বেশি স্ট্রেংথ দেয়া, এই ধরনের ঘটনাকে আমরা স্কিউ বলি। হ্যাঁ, তো স্কিউড গেট মানে কি, যে নিশ্চয়ই এনমস বা পিমসকে একটা স্ট্রেংথ দেওয়া হয়েছে, হ্যাঁ, সুইচিং পয়েন্ট ভিডিডি বাই টু থেকে রাইট হ্যান্ড সাইডে আইদার আর লেফট হ্যান্ড সাইডে মুভ করছে, এই ধরনের গেটকে আমরা স্কিউড গেট বলি। তো যাই হোক, ডিসি ট্রান্সফার কার্ভ এবং ডিসি ট্রান্সফার কার্ভের উপরে বেটা রেশিওর ইফেক্ট, হ্যাঁ, এবং এটার ভেতরে যে কাহিনীগুলো বললাম এগুলো একটু তোমরা বুঝতে শিখবা, এখান থেকে ভালো করে পড়ে রাখবা। আচ্ছা, নয়েজ মার্জিন, এটা ডেফিনেশনটা তোমরা পড়বা। এটা আমি আর তোমাদেরকে দেখাই নাই, তোমাদের সিলেবাস তোমাদের বোর হয়ে যাচ্ছে বলছো তোমরা, এই জন্য আমি আর বেশি তোমাদের উপরে প্রেশার দিচ্ছি না। তো ইনভার্টার স্টেপ রেসপন্স, ইনভার্টার স্টেপ রেসপন্স, এটা তোমাদেরকে আমি দেখিয়েছি ক্লাসে, মনে আছে? তো এই যে ইনভার্টারটা, হুম, যখনই তুমি ইনপুটে একটা ডিলেড ইউনিট স্টেপ রেসপন্স, দেখছো এই যে স্টেপ ফাংশন, একটা স্টেপ ফাংশন যখনই আমরা অ্যাপ্লাই করবো, এটার আউটপুটটা চেঞ্জ হবে। ডাইনামিক, ইনপুটটাও ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, আউটপুটটাও ডাইনামিক, এখানে হ্যাঁ কন্ডিশনে চেঞ্জ হচ্ছে। তো এই যে ইনপুট ইনভার্টার সেই, হ্যাঁ, ইনপুট যখন জিরো, নীল কালারের দেখো, ইনপুট যখন জিরো, ওয়ান কনস্ট্যান্ট, হ্যাঁ, হঠাৎ করে ইনপুটে আমি একটা কি, এই যে ডিলেড স্টেপ ফাংশন আমি এখানে অ্যাপ্লাই করছি, হঠাৎ করে একটা ডিসি সিগন্যাল এখানে অ্যাপ্লাই করার মতো। দেখছো এই যে এখানে কোনো এসি সিগন্যাল না, কিন্তু এটা স্টেপ সিগন্যাল, খেয়াল করবা ফিগারেও কিন্তু স্টেপ সিগন্যাল দেওয়া হচ্ছে, এটা কিন্তু বোঝানো হচ্ছে। তো হঠাৎ করে একটা স্টেপ সিগন্যাল, অর্থাৎ ইনপুটে হঠাৎ করে তুমি অন অ্যাপ্লাই করছো, তাহলে পিমসটা অফ হয়ে গেছে, এনমস অন, অর্থাৎ ক্যাপাসিটর চার্জ হয়েছিল, সেটা এখন ডিসচার্জ করে আউটপুটটা ফল করবে। তো সেটা কিভাবে ফল করছে, উইথ ডিকেইং এক্সপোনেনশিয়াল। তো খেয়াল করবা। তো কেউ বলতে পারবা যে একদম এই যে শুরুতে যতটুকু স্ট্রেট লাইনের মতো দেখা যাচ্ছে, এইটুকু সময় আমাদের এই যে এনমসটা কোন রিজিয়নে এটা কারেন্ট ক্যারি করছে, স্যাচুরেশন নাকি লিনিয়ার? বলতে পারবা? এই এখানে এই কার্ভটা দেখা যাচ্ছে লিনিয়ার, অর্থাৎ সরল রেখা, তুমি এটা দেখে তুমি মনে হবে কি এটা লিনিয়ার, তা কিন্তু নয়। খেয়াল করবা, এটা কিন্তু স্যাচুরেশন মোডে কারেন্ট ক্যারি করছে। কেন বলতো? স্যাচুরেশন
স্যাচুরেশন কেন? কারণ সেই সময় তার দুই প্রান্তের বিভব পার্থক্য সব থেকে বেশি। হ্যাঁ, গ্রাউন্ড অলওয়েজ জিরো, অর্থাৎ ড্রেন ভোল্টেজ অর্থাৎ ফুল চার্জ যখন হয়েছিল তখন কিন্তু তার ড্রেন আর সোর্সের মধ্যে সব থেকে বেশি ভোল্টেজ ডিফারেন্স, সে তখন ফুল সুইং এ কারেন্ট ক্যারি করছে একদম শুরুতে। এই জন্য এইটুকু হচ্ছে কি বলতো, এটুকু হচ্ছে স্যাচুরেশন মোডে কারেন্ট ক্যারি করছে। হ্যাঁ, এবং সেই সময়টা দেখছো ইনপুট ভোল্টেজের উপরে অর্থাৎ ড্রেন টু সোর্স ভোল্টেজের উপরে কিন্তু আমাদের কারেন্টের মান ডিপেন্ড করে না। ভিডিএস আমাদের এই ইকুয়েশনে অনুপস্থিত, বা আউটপুট ভোল্টেজ এই ইকুয়েশনে অনুপস্থিত। ভিডিএসটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ড্রেন টু সোর্স ভোল্টেজটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এরপর খেয়াল করো, এই যে পরে দেখো যখন হচ্ছে একটা বক্ররেখার মতো চলে আসছে, এইটুকু কিন্তু লিনিয়ার রিজিয়নে সে কারেন্ট ক্যারি করছে। হ্যাঁ, সে তখন লিনিয়ার মোডে কারেন্ট ক্যারি করছে। হ্যাঁ, কিন্তু পুরোপুরি এই রেখাটা লিনিয়ার না কেন? কারণ এখানে দেখো ভি আউটপুট, হ্যাঁ, দুই জায়গায় আছে ইকুয়েশনের ভেতরে। এই যে মাল্টিপ্লিকেশন আকারে বাইরেও আছে ভেতরেও আছে, এই দুইটা গুণ করলে একটা স্কোয়ার টার্ম চলে আসবে। তো নন লিনিয়ারিটি চলে আসছে, এই জন্য এখানে একটা বক্ররেখার মতো পাবো। তো এটা তোমরা খেয়াল করবা, শুরুতে এনমস এইটুকু সময় এনমস কিন্তু স্যাচুরেশন মোডে ছিল। এরপরে যখন এই সত্য অর্থাৎ আউটপুট ভোল্টেজ ভিডিডি মাইনাস ভিটি থেকে যখন ফল করবে ডিসচার্জ হতে হতে, তখন কিন্তু সে কি হবে, তখন সে লিনিয়ার মোডে কারেন্ট ক্যারি করে চার্জ ডিসচার্জ করে সে তখন কি হয়ে যাবে, আউটপুটটাকে জিরোতে পুল ডাউন করবে। তো যাই হোক, এই ইকুয়েশন এই যে আউটপুট ভোল্টেজের সাথে, হ্যাঁ, আউটপুট ভোল্টেজটা কোন রিজিয়নে থাকলে কখন ট্রানজিস্টর কোন মোডে কারেন্ট ক্যারি করবে, এই জিনিসগুলো খুব ভালোভাবে স্টাডি করে রাখবা। হ্যাঁ, আচ্ছা দেখো তো এই যে ইকুয়েশন একটা আছে, হ্যাঁ, বি আউটপুট ভোল্টেজ যখন টি লেস দেন টি নট, যতক্ষণ টি নটের আগে, টি নটের আগ পর্যন্ত, সময় যখন টি নটের আগ পর্যন্ত, তখন আউটপুট কত, ভিডিডি। আর ভি ইনপুট, এটা তো তোমাদেরকে আমি শিখিয়েছি যে ডিলেড ইউনিট স্টেপ রেসপন্স। হ্যাঁ, ইউনিট স্টেপ কম বলতে পারবো না, কারণ পাশে ভিডিডি গুণ করা আছে। ভিডিডি না থাকলে ইউনিট বলতে পারতাম, তার অ্যাম্পলিটিউড অন, বাট এখন কিন্তু তার অ্যাম্পলিটিউড এখানে লেখা থাকলে বেটার হইতো ভিডিডি। হ্যাঁ, যেহেতু ভিডিডি আমি একটা ইউনিট স্টেপ ফাংশনের সাথে গুণ করছি। আচ্ছা, এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো কেউ বলতে পারবা? ddt of v out is equal to minus ids n by c load, এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসলো? এই কোয়েশ্চেনটা কি নতুন কোন ইকুয়েশন নাকি আমাদের নন কোন ইকুয়েশন এখানে ড্র করা হয়েছে বা লেখা হয়েছে বলো তো? ক্যাপাসিট্যান্সের কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন বলো। হ্যাঁ, ভেরি গুড, এই যে তোমরা ধরতে পারছো। তো খেয়াল করো, এখন যখন আমরা তো শুধুমাত্র ক্যাপাসিটরটা কিভাবে ডিসচার্জ হচ্ছে সেই ফেনোমেননটুকু দেখছি, এই জন্য কিন্তু এখানে আইডিএস, ড্রেন টু সোর্স কারেন্ট অফ এন মাসের জন্য লেখা হয়েছে শুধু। হ্যাঁ, এগুলো যেন আমরা আবার কনফিউজ না হই। আর আউটপুট ভোল্টেজ হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজ এন মাসের, ড্রেন টু সোর্স ভোল্টেজ যা ভি ডিএসএন যা ভি আউটও কিন্তু এখানে তাই। তো এখানে কিছুই না, তুমি একটা ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ বলো যে আইসি ইজ ইকুয়াল টু কি বলতো, সি ডিডিটি অফ ভি। তো এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, তো এটাকে আমরা ভি আউটপুট বললাম। তাহলে ডিডিটি অফ ভি আউট যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এখানে আউটপুট ভোল্টেজটা টাইমের ফাংশনের জন্য টাইমের ফাংশন হিসেবে রাখা হচ্ছে অবভিয়াসলি, নাহলে তো আমরা টি এর রেসপেক্টে তাকে আমরা ডেরিভেটিভ বের করতে পারতাম না, কনস্ট্যান্ট হলে তাকে ডেরিভেটিভ করলে জিরো পেতাম আমরা। তো এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে আমরা কি পাচ্ছি, ক্যাপাসিট্যান্সের কারেন্টটাই হচ্ছে এখন এনমসের কারেন্ট, তো আইসি যা আইডি এস এন এনমসের ড্রেন টু সোর্স কারেন্ট তো তাই। আর এখানে সি মানে কি, লোড ক্যাপাসিট্যান্স, তো জাস্ট সি কে আমরা সি লোড লিখলাম আমাদের এই ফিগারের সাথে মিলিয়ে। এখন কথা হচ্ছে এখানে তো নর্মাল ক্যাপাসিট্যান্স ভোল্টেজের কারেন্টের ইকুয়েশনে তো কোনো মাইনাস থাকে না, এখানে একটা মাইনাস আসলো কেন, কে বলতে পারবে? আমাদের এই ফিগারে এটা মাইনাস আছে, নর্মাল ক্যাপাসিট্যান্স কারেন্টের ইকুয়েশনে কিন্তু আমাদের এই মাইনাস থাকে, এখানে মাইনাসটা কেন আসলো কে বলতে পারবা? রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজের স্লোপ, এখানে খেয়াল করো তো, এই যে ভোল্টেজ কার্ভ, লাল কার্ভ, এই লাল কার্ভের স্লোপটা কি নেগেটিভ না পজিটিভ? স্লোপ বা ঢাল। এই রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ মানে কি, ভোল্টেজ কার্ভের স্লোপ। তো এই স্লোপটা এখানে আমরা কেমন দেখতে পাচ্ছি, এই যে এই যে স্লোপটা, এই স্লোপটা কেমন, নেগেটিভ নাকি পজিটিভ স্লোপ এটা বলো? নেগেটিভ স্লোপ না? এরকম হইলে পজিটিভ স্লোপ, আরে কমছে, এক্স অ্যাক্সিসে বাড়াচ্ছ আর এর মান কমছে, তার মানে কি নেগেটিভ স্লোপ। ওকে, তো যাই হোক, এখন খেয়াল করো এখানে সহজ কথা হচ্ছে এই যে দুইটা ভ্যারিয়েবল কারেন্ট
আর ভোল্টেজ, হ্যাঁ, দুইটা বিপরীতমুখী। একটা বাড়লে একটা কমছে। আরো সহজভাবে এটার ব্যাখ্যা দেওয়া যায় যে আউটপুট ভোল্টেজের রেট অফ চেঞ্জটা এখানে নেগেটিভ। আউটপুট ভোল্টেজটা যেটা আমরা লেফট হ্যান্ড সাইডে যে প্যারামিটারটা আমরা রাখছি, রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ, সেটা হচ্ছে নেগেটিভ, কমে যাচ্ছে। এই জন্য এখানে মাইনাসটা আসছে। বি কেয়ারফুল, কোনো কিছু যেন আমরা মুখস্থ না করি অন্ধের মতো, ঠিক আছে? তো যাই হোক, ডিলের আগে তোমরা এখান থেকে একটু গুরুত্ব দিয়ে যে জায়গাটা পড়বা সেই জায়গাটা আমি বলে দিলাম অলরেডি, যে তোমরা হচ্ছে মেইনলি ডিসি ট্রান্সফার কার্ভ আর ট্রানজিয়েন্ট রেসপন্স, এই জায়গাটা এখান থেকে গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি পড়াশোনা। আজকে আমাদের মেইনলি আমরা সার্কিট ফ্যামিলি নিয়ে পড়াশোনা করব। তো খুবই সিম্পল জিনিস, তোমরা খুব ভালোভাবে দেখবা। সার্কিট ফ্যামিলিজ, কার কোনো আইডিয়া আছে সার্কিট ফ্যামিলি বলতে বা লজিক ফ্যামিলি বলতে কি বোঝায়? খেয়াল করো, যেমন কি সিমস একটা লজিক। খুব ভালোভাবে খেয়াল করবা, সিমস একটা লজিক বা একটা সার্কিট ফ্যামিলি, একটা লজিক ইমপ্লিমেন্টেশনের একটা ওয়ে। তো সিমস মানে কি, যেখানে কিনা এনমস এবং পিমস দুইজনে থাকবে। তো সিমস টেকনোলজি দিয়ে তুমি একটা ইনভার্টার তৈরি করলে সেই ইনভার্টার দেখতে কেমন? এরকম, আমরা সবাই জানি। বাট শুধু এনমস দিয়ে কি ইনভার্টার তৈরি করা যেত না? সেটাকে আমরা এনমস লজিক বলি, শুধু এনমস। হ্যাঁ, শুধু এনমস দিয়ে কি আমরা ইনভার্টার তৈরি করতে পারতাম না? পারতাম। বা বিজেটি দিয়েও তোমাদেরকে আমি যে ইনভার্টার তৈরি করা দেখাইছি। বিজেটি, বাইপোলার জাংশন, বিজেটি লজিক এটা। তোমাদেরকে এরকম দেখিয়েছি না আমি? এটা একটা কি, বিজেটি দিয়ে তৈরি ইনভার্টার। হ্যাঁ, এটা হচ্ছে কালেক্টরের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। তো দেখো, একই জিনিস, একই ফাংশন, একই যে একটা ইনভার্টার বিভিন্ন ভাবে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এদেরকে বলে সার্কিট ফ্যামিলি, অর্থাৎ লজিকের একটা একটা আলাদা আলাদা ক্যাটাগরি, আর কিছুই না। তো এই যে বিজেটি বা তোমরা এরকম অনেক ফ্যামিলির নাম শুনছো, সিমস লজিক বা দেখা যাচ্ছে এনমস লজিক। হ্যাঁ, আজকে আমরা দেখবো সুডো এনমস লজিক, অর্থাৎ লজিক ইমপ্লিমেন্টেশনের ভিন্ন ভিন্ন ওয়ে বা পথ, তাদেরকে আমরা কি বলবো? লজিক ফ্যামিলি বা সার্কিট ফ্যামিলি। আমরা আগাই, তোমরা আশা করি বুঝতে পারবা। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে কেন আমরা লজিক ফ্যামিলি, আলাদা আলাদা লজিক ফ্যামিলি কেন আমরা খুঁজতে গেলাম? তো আউটলাইনে আমাদের কি আছে দেখো, সুডো এনমস লজিকটা আমরা দেখবো, ডাইনামিক লজিকটা আমরা দেখবো, আর পাঁচ ট্রানজিস্টর আমরা আগে দেখে আসছি, এটাকে আমরা এখন আর নতুন করে আমরা দেখার কিছু নাই। সবাই খুব খেয়াল করো ভালোভাবে। হোয়াট মেক্স এ সার্কিট ফাস্ট? এই যে আমাদের সার্কিটে আউটপুট নোডে ক্যাপাসিট্যান্স থাকেই। এই জন্য আমরা দেখো সব কারেন্টের ইকুয়েশন সবকিছু আমরা ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন লিখি, আই ইজ ইকুয়াল টু সি ডিটি অফ ভি। মাত্র দেখালাম তোমাদেরকে। এখান থেকে যদি ডিটি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এই ইকুয়েশন তোমাদেরকে আগেও একটা স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি। তো প্রপাগেশন ডিলেটা আমরা দেখছিলাম কারেন্ট, সরি, ক্যাপাসিট্যান্স কারেন্ট রেশিও এবং ভোল্টেজ সুইং। ক্যাপাসিট্যান্স কারেন্ট রেশিও এবং ভোল্টেজ সুইং এর সাথে রিলেটেড। তো সার্কিটকে ফাস্ট করতে গেলে আমার কি করতে হবে বলতো? টিপিডি অর্থাৎ প্রপাগেশন ডিলেকে আমাকে কমাইতে হবে। প্রপাগেশন ডিলে আমি কিভাবে কমাবো? ক্যাপাসিট্যান্সের মান যত কমবে, কারেন্টের মান যত বাড়বে, তাহলে লো ক্যাপাসিট্যান্স হাই কারেন্ট আর ভোল্টেজ সুইং, অর্থাৎ তোমার এই ভিডিডি আর গ্রাউন্ডের মধ্যে যে ভোল্টেজ সুইং ডেল ভি, এই সুইংটা যত কম রাখতে পারবো ততই বেটার। হ্যাঁ, তুমি একটা সার্কিট ডিজাইন করছো, ভোল্টেজ সুইং রাখছো গ্রাউন্ড 0 আর ভিডিডি 1, তো এখানে ডেল ভির মান যা, আর একটা সার্কিট ডিজাইন করছো 5 ভোল্ট আর 0 ভোল্টেজের মধ্যে সুইং হবে, তাহলে ভোল্টেজ সুইং কোথায় বেশি? অবশ্যই এখানে বসি, এখানে ভোল্টেজ সুইচটা কম, সুইংটা কম। তার মানে কি এই সার্কিট মোর ফাস্ট পাবো আমি, ফাস্টার সার্কিট ডিজাইন হবে এটা দিয়ে। ক্যাপাসিটর চার্জ ডিসচার্জিং এর সুইচিং ভোল্টেজটা কম। যাই হোক, তো এখন লজিক্যাল ইফোর্ট। লজিক্যাল ইফোর্ট মানে কি, একটা লজিক বাস্তবায়ন করতে, একটা লজিক ইমপ্লিমেন্ট করতে আমাদের কতটা ইফোর্ট দিতে হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের লজিক্যাল ইফোর্ট। তাহলে লজিক্যাল ইফোর্ট প্রপোর্শনাল টু ক্যাপাসিট্যান্স কারেন্ট রেশিও, অর্থাৎ ক্যাপাসিট্যান্স আর কারেন্টের রেশিও যত বেশি হবে ইফোর্ট তত বেশি দিতে হবে আমাদের ওইখানে, অর্থাৎ টাইম তত ব্যয় হবে, পাওয়ার আমাদের ডিসিপেট হবে। হ্যাঁ, সব দিক দিয়ে সমস্যা, অর্থাৎ ইফোর্ট বেশি যাবে আমাদের। তো আমি লজিক্যাল ইফোর্ট কমাতে চাই নাকি বেশি করতে চাই, একটু বলো তো? লজিক্যাল ইফোর্ট আমরা কম চাই নাকি বেশি চাই? যে কোনো একটা লজিক পারফর্ম করতে ইফোর্ট কম দিতে চাই আমরা, লোয়েস্ট ইফোর্ট দিতে পারলে সব থেকে বেটার, আমাদের রিসোর্স টাইম সবকিছু কম লাগবে। তো ক্যাপাসিট্যান্স আর কারেন্টের রেশিও যত কম হবে তত বেটার, ইফোর্ট তত কম। আর এই রেশিও যত বেশি হবে ইফোর্ট তত বেশি। এখন পরের লাইনে একটা লাইন লিখে দেখো, পিমস আর দ্য এনিমি। কেন পিমসকে আমরা কেন
শত্রু বলে ডিক্লেয়ার করলাম? পিমস কে কেন আমরা এনিমি বললাম বলতে পারবা? পিমসের স্পিড কম এই জন্য। পিমস স্পিড কমিয়ে দেয় আমাদের সার্কিটে। কিভাবে স্পিড কমিয়ে দেয় ধরে দিলাম, একটু বলতে পারবা কেমন স্পিড কমিয়ে দেয় পিমস সার্কিটে? স্যার এনমস এর হোলের অতটা আমরা দোষী সাব্যস্ত করলাম না। মোবিলাইজেশন কম স্যার, হোলের মোবিলাইজেশন কম ইলেকট্রনের তুলনায়। তার জন্য তো আমরা তাকে চওড়া করে দিই না বেশি? চওড়া করছি তো, চওড়া করলে কি বেড়ে যাবে? আমরা ওই যে ডিলের ইকুয়েশনে কি দেখছিলাম, ক্যাপাসিট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি উইথ, কে গুণ উইথ হইলে ক্যাপাসিট্যান্স কেসি হয়ে যায়, মনে আছে? তো এনমস এর থেকে পিমস গুলা কি বেশি চওড়া না? একটু আগে তোমাদেরকে একটা দেখিয়ে আসছি যে উইথ অফ পিমস 2 টাইমস অফ উইথ অফ এনমস, মনে আছে? বিটা রেশিও 1 রাখতে গেলে এটা করতে হয় আমাদের, মনে আছে? সবসময় আমরা কি করি, এনমস এর থেকে এনমস যতটুকু চওড়া তার থেকে পিমস এর উইথটা কি করি আমরা সবসময় বেশি রাখি না? তার মানে কি পিমস এর ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন বেশি নাকি কম এনমস এর থেকে? অনেক অনেক বেশি। পিমস এর ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন সার্কিটে এনমস এর থেকে বেশি, এটুকু মেনে নিচ্ছ তোমরা? তো ক্যাপাসিট্যান্স বেশি হলে আমাদের সার্কিট স্লো হয়ে যায়, লজিক্যাল ইফোর্ট বাড়ে, এজন্য আমরা পিমস কে এনিমি বললাম। এই বুঝতে পারছো এই কথাটা? জি স্যার। জি স্যার। পিমস গুলাকে অলওয়েজ আমরা এনমস এর থেকে বেশি চওড়া রাখি, সিমেট্রিক্যাল সুইচিং ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার জন্য। ওকে, যখনই চওড়া বেশি করব আবার সেই আরেকটা ঝামেলা এসে উপস্থিত হবে, কি সেটা? ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে। ক্যাপাসিট্যান্স বেড়ে গেলে কি সমস্যা হবে? সার্কিট স্লো হয়ে যাবে, প্রপাগেশন ডিলে বাড়বে। এজন্য আমরা পিমস কে এনিমি হিসেবে চিহ্নিত করছি, যে হাই ক্যাপাসিট্যান্স ফর এ গিভেন কারেন্ট, সেম কারেন্টের জন্য এনমস এর থেকে পিমস বেশি কি করে, ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। এইটা প্রবলেম আইডেন্টিফাই করার পরে তাহলে আমরা এবার খুঁজতে লাগলাম যে ক্যান উই টেক দ্য পিমস ক্যাপাসিট্যান্স অফ দ্য ইনপুট। তাহলে পিমস যে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে সেই পিমস এর ক্যাপাসিট্যান্স গুলোকে কি সার্কিট থেকে বা ইনপুট থেকে আমরা কোনোভাবে রিমুভ করে ফেলতে পারি, এগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারি? এই চিন্তা ভাবনা থেকে আমাদের নতুন সার্কিটের ফ্যামিলি বা অ্যানাদার লজিক ফ্যামিলি খোঁজা শুরু হলো। এই যে দেখো, ভ্যারায়াস সার্কিট ফ্যামিলিজ ট্রাই টু ডু দিস। কি করতে চেষ্টা করে? পিমস গুলোকে, পিমসের সংখ্যা কমিয়ে কোনোভাবে আমরা এই যে ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশনটাকে কমিয়ে নিয়ে আসতে চাচ্ছি, যাতে করে আমাদের সার্কিটটা ফাস্ট হবে। এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেল? সার্কিট ফ্যামিলি, কেন আমরা নতুন নতুন সার্কিট ফ্যামিলি খুঁজতে চাচ্ছি? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এইবার দেখো সুডো এনমস। সুডো কথাটার মানে কি? PSEUDO, এখানে এই পিটা কিন্তু উজ্জ্ব থাকবে, এটা উচ্চারণ হবে না। সুডো উচ্চারণ হবে PSEUDO, সুডো। সুডো কথাটার মানে কি? ফেক, মেকি বা নকল। তো সুডো মানে কি? যেটা অ্যাকচুয়ালি ওরকম না কিন্তু ওরকম মনে হচ্ছে, এরকম কোনো কিছু হলে তাকে আমরা সুডো বলি। হ্যাঁ, নকল বা মেকি এরকম কোনো কিছুকে আমরা বলি সুডো। কেন সুডো এনমস? খেয়াল করো, ইন দ্য ওল্ড ডেজ, আমরা ওই যে তোমাদের হিস্টোরি ইভলিউশন যখন পড়িয়েছি তখন মনে আছে শুরুতে আমরা কিন্তু পুরোপুরি সিমসে আসি নাই। আমরা প্রথমে কি করতাম বলতো? শুধু এনমস দিয়ে আমরা আমাদের চিপগুলো তৈরি করতাম, মনে আছে তোমাদের? কিন্তু ওখানে সমস্যা ছিল কি, এনমস গুলা কি করে বলতো, তাদের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন থাকে, তাই না? শুধু এনমস দিয়ে তৈরি সার্কিটের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন থাকে। তো দেখো, ইন ওল্ড ডেজ এনমস প্রসেসেস হ্যাড নো পিমস। হ্যাঁ, কোনো পিমস কিন্তু থাকতো না সেসবে ডিভাইসে। তো সেখানে আমরা তাহলে এনমস দিয়ে যখন আমরা ডিভাইস তৈরি করতাম তখন কি করতাম বলতো? নিচে তো আমাদের এনমস গুলো থাকতো আর উপরে থাকতো পুল আপ রেজিস্টার থাকতো। কি থাকতো বলো? পুল আপ রেজিস্টার। আর নিচে আমাদের নর্মাল এনমস গুলো থাকতো। তো পুল আপ নেটওয়ার্ক হিসেবে আমরা যখন যখন আমরা এখন পিমস ইউজ করি তখন শুধুমাত্র আমরা পুল আপ রেজিস্টার ইউজ করতাম। খেয়াল করবা, পুল আপ নেটওয়ার্ক হিসেবে শুধুমাত্র রেজিস্টার ইউজ করতাম। একটা ওয়ান ট্রানজিস্টরও কি একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে না? একটা পিমস তাকে এই যে গ্রাউন্ড করে রাখলাম, দেখো একটা পিমস কে গেট নিয়ে আমি গ্রাউন্ড করে রাখছি। তার মানে কি পিমসটা কি অলওয়েজ অন নাকি অলওয়েজ অফ আছে? কি অবস্থাতে আছে বলো? এই পিমসটা অন আছে না অলওয়েজ? এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে গেলে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। হ্যাঁ, তো আমরা কিন্তু আলাদা করে রেজিস্ট্যান্স ইউজ করি না। আমরা খেয়াল করো, রেজিস্ট্যান্স বলছি বাট রেজিস্ট্যান্স আমরা ইউজ করতাম না। আমরা কি ইউজ করতাম?
কারণ আমরা তো এনমস পিমস গ্রো করি, ওখানে আবার রেজিস্ট্যান্স কিভাবে আমরা আলাদা করে গ্রো করবো আমরা, এটা আমাদের জন্য ঝামেলা না। আমরা কি করবো, ওখানে একটা পিমসই গ্রো করবো রেজিস্ট্যান্স হিসেবে, করে পিমসের গেটকে গ্রাউন্ড করে দিব। তার মানে কি, এটা একটা এরকম রেজিস্ট্যান্সের মতো আচরণ করবে না এখন? এই কথাটা কি ধরতে পারো? এই কথাটা কি ধরতে পারছো তোমরা? যে একটা অন স্টেট অলওয়েজ অন পিমস ওয়ার্কস লাইক এ রেজিস্টার, তাই কিনা? আমার এই কথাটাতে কারো কোনো দ্বিমত আছে? একটা অলওয়েজ অন পিমস ক্যান ওয়ার্ক অ্যাজ এ রেজিস্টার, এই কথাটা ধরতে পারছো তোমরা? একটা অন স্টেট ট্রানজিস্টর অন স্টেটে থাকলে তার একটা কি ফাইনাইট রেজিস্ট্যান্স থাকে না, যেরকম আর দিয়ে আমরা মডেলিং করছিলাম, একটা ইউনিট এনমস এর রেজিস্ট্যান্স আর, একটা ইউনিট পিমস এর রেজিস্ট্যান্স 2R। তো একটা অন ট্রানজিস্টরকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা কনসিডার করতে পারি, নাথিং এলস। তো ওল্ডার প্রসেসে দেখো পুল আপ ট্রানজিস্টর ইউজ করা হতো, যেটা কিনা অলওয়েজ অন থাকবে, সবসময় অন থাকবে, সেখানে কোনো পিমস আমরা ইউজ করতাম না। বাট ইন সিমস, যখন সিমস মানে কি কমপ্লিমেন্টারি মস, বোথ এনমসও থাকবে পিমস, হ্যাঁ, এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাতে পারি। ইউজ এ পিমস দ্যাট ইজ অলওয়েজ অন। তার মানে কি, খেয়াল করো, এখন আমরা পুল আপ নেটওয়ার্ক হিসেবে কি ইউজ করব, একটা অলওয়েজ অন পিমস, একটা অলওয়েজ অন পিমসকে আমরা কি হিসেবে ইউজ করব, পুল আপ নেটওয়ার্ক হিসেবে আমি ইউজ করব, খেয়াল করবা। আর পুল ডাউন নেটওয়ার্কে কি থাকবে, ইন জেনারেল ফাংশন ওয়াইজ আমাদের সিমস ইমপ্লিমেন্টেশন করতে যে যেমন হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক থাকে, অ্যান্ড ন্যান্ড হলে দুইটা সিরিজে থাকে, নর হলে দুইটা প্যারালাল থাকে। পুল ডাউন নেটওয়ার্ক অ্যাজ ইউজুয়াল, জাস্ট পুল আপ নেটওয়ার্কের চেঞ্জটা কি আসবে, শুধুমাত্র সবগুলা পুল আপ নেটওয়ার্কের পিমসের বদলে একটা মাত্র অলওয়েজ অন পিমস, মনে রাখবা। তো এবার তোমরা তাহলে বুঝতে পারছো তো সুডো এনমস কেন এর নাম। পুরোপুরি এনমস দিয়ে আমরা কিন্তু এই সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেখানে একটা ফরেইন একজন ঢুকে যাচ্ছে, অর্থাৎ এনমস এর মধ্যে একজন পিমস এখানে এন্ট্রি নিচ্ছে। এই জন্য এই প্রসেসকে আমরা পুরোপুরি এনমস প্রসেস বলতে পারি না, এটাকে আমরা কি বলি, সুডো এনমস, হ্যাঁ, নকল এনমস এরকম বলা হচ্ছে। কারণ কি, পিওর এনমস দিয়ে আমরা এটাকে তৈরি করতে পারছি না, এই জন্য এই সার্কিট ফ্যামিলির নাম কি, সুডো এনমস। তো এটা হয়তো তোমরা এখনো ধরতে পারো না, এই বিষয়টা কি আমি বলে দিচ্ছি, খেয়াল করো। রেশিও ইস্যু, এখানে রেশিও ইস্যু চলে আসবে। কেন রেশিও ইস্যু চলে আসবে, একটা সুডো এনমস ইনভার্টার তোমাদেরকে আমি দেখাই, আশা করি তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, প্রথমে একটা সিমস ইনভার্টার দেখাই, পাশে সুডো ইনভার্টারটাও দেখাবো, সুডো এনমস, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। এটা কি ইনভার্টার, সবাই বলো, কি ইনভার্টার, এটা কোন লজিক ফ্যামিলি দিয়ে ইমপ্লিমেন্ট করছে, এটাকে আমরা বলতে পারা যাবে না, সিমস। সিমস। আর রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে আমাদের এই সুডো এনমস। কেন, দেখো এবার পুল আপ নেটওয়ার্কে কমন ইনপুট যাচ্ছে না, কিন্তু পুল আপ নেটওয়ার্ক একদম সেপারেটেড, এটা হচ্ছে আমাদের সে আউটপুট। পুল আপ নেটওয়ার্ক হিসেবে আমরা কি ইউজ করছি, অলওয়েজ অন পিমস, খেয়াল করবা, মনে রাখবা। তো এখানে আমাদের আউটপুটে নোডে লোড ক্যাপাসিট্যান্স কনসিডার করলাম। তাহলে এই সার্কিটের অপারেশন তো আমরা জানি, এই সার্কিট কিভাবে অপারেট করবে, খেয়াল করো, এই সার্কিট কিভাবে অপারেট করবে বাই ডিফল্ট, হ্যাঁ, যেহেতু এটা অলওয়েজ অন, পুল আপ নেটওয়ার্ক অলওয়েজ অন, তাহলে এই ক্যাপাসিটর চার্জ হয়ে আউটপুট কত থাকবে, বলো, আউটপুট কততে চার্জ হয়ে বসে থাকবে, আউটপুট কত আমার, 1, 0 আর 1 এর রেসপেক্টে বলো আউটপুট কত, 1। এবার দেখো ইনপুট ফাংশনের উপর ভিত্তি করে আউটপুট 0 অথবা অন এটা চেঞ্জ হবে। তো ইনপুট যদি 0 হয়, খেয়াল করো, ইনপুট 0, তার মানে কি এই এনমসটা অফ আছে নাকি অন আছে, দ্রুত বলবা। ইনপুট এর মান 0, তাহলে এই যে এনমসটা অন নাকি অফ, অফ স্যার। অফ, তাহলে ক্যাপাসিটর ডিসচার্জ হতে পারছে, অবশ্যই পারবে না। তাহলে কি আউটপুট অনই কি হবে, বজায় থাকবে। এবার বলো ইনপুট যদি অন দাও, তাহলে কি হবে, তাহলে দেখো যে ইনপুট 0 দিলে আউটপুট অন, ইনভার্টার হিসেবে সে কাজ করতে পারছে কিনা খেয়াল করো, এতটুকু জাস্ট। এবার ইনপুট অন দিলে
এনমস কি হয়ে যাবে? দ্রুত রেসপন্স করো। ইনপুট অন দিলে এনমসটা কি হয়ে স্যার যাবে? অন হবে। অন হয়ে গেলে তখন কি হবে? ডিসচার্জ হতে চাইবে বা ডিসচার্জ হবে। ডিসচার্জ যদি সে জি পুরোপুরি স্যার। করতে পারে তাহলে আউটপুট কত পাবো আমি? 0। তাহলে ইনভার্টার হিসেবে কাজ করবে কিনা? স্যার জি স্যার। সেক্ষেত্রে স্যার ওই যে পিমোসটা কি স্যার এক্স্যাক্টলি আপনার পুল আপ নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, কারণ যখন আমাদের এনমোসটা অ্যাক্টিভ থাকবে পিমোসটাও তো অ্যাক্টিভটা আগে থেকেই আছে। হ্যাঁ, ভেরি তো গুড, স্যার ভেরি গুড। দুইটার মধ্যে তো স্যার রেজিস্ট্যান্স ড্রপটা এক সমান হওয়ার কথা, মানে এই বিন্দুতে অর্থাৎ আমাদের আউটপুটে আমরা একটা ভোল্টেজ পেয়ে যাওয়ার কথা আর কি, তাইলে হ্যাঁ, এক্স্যাক্টলি শূন্যটা আসবে। আমি তোমার এই কথাটাতে আমি যাচ্ছিলাম, তুমি এটা নোটিস করছো, ভেরি গুড। খেয়াল করো, এই যে যখন আউটপুট ফল করবে, খেয়াল করো, আউটপুট যখন 0-তে ফল করতে চাইবে তখন এটা ঝামেলা না? পুল আপ নেটওয়ার্ক অন হয়ে আছে না অলওয়েজ? তো সে কি করবে? আউটপুট ভোল্টেজ যেই ভিডিডি থেকে ফল করা শুরু করবে, এ ডিসচার্জ করছে, ও তখন কি করতে চাইবে? একজন পানি খালি করছে, একজন পানি ভর্তি করছে, এরকম একটা ব্যাপার না? এনমস কি করতে চাইবে? ক্যাপাসিটরকে ডিসচার্জ করে আউটপুটকে 0-তে পুল ডাউন করতে চাইবে। আর পিমস কি করতে চাইবে? চার্জ করে আউটপুটকে আবার টেনে পুল আপ করতে চাইবে অনে। এই ধরনের একটা সমস্যা এখানে অ্যারাইজ করবে কিনা? করবে তো? এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। ইনপুট 0 থাকলে তো কোনো সমস্যা নেই, এনমস অফ, পিমস এর থ্রু দিয়ে চার্জ তো এক হয়ে বসে আছে আউটপুট। বাট যখনই এনমস কে তুমি অন করে দিবা, আউটপুট 0-তে ফল ডাউন করতে চাইবে, তখন দেখো ডিরেক্ট ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছে। এবং আরো একটা ঝামেলা কি, ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ হতে কিন্তু পারছে না, আবার কিন্তু চার্জ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। এই জন্যই তো এখানে এই কথাটা লিখছে, দেখো এই যে দেখো রেশিও ইস্যু। রেশিও ইস্যু মানে কি? ওই যে তোমাদেরকে যখন আমি স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন পড়াইছিলাম, মনে আছে? তোমাদেরকে বলছিলাম যে সার্কিট ফ্যামিলি পড়ার সময় তোমরা এই জিনিসটা বুঝতে পারবা যে রেশিওড সার্কিট। রেশিওড সার্কিট মানে কি? স্ট্রেংথ কম বেশি করতে হবে আমাকে, হ্যাঁ, পুল আপ এবং পুল ডাউনের স্ট্রেংথ কম বেশি করতে হবে, তাদেরকে রেশিওড সার্কিট বলে। রেশিও ইস্যু তার মানে কি, এইখানে পুল আপ আর পুল ডাউনকে তুমি যদি একই রেশিও দিয়ে রাখো বা একই স্ট্রেংথ দিয়ে রাখো, তাহলে কি কখনো এই আউটপুট পুরোপুরি 0-তে ফল করবে? বলতো, ফল করবে না। আউটপুট যদি 0-তে ফল করাইতে চাও, তাহলে তোমাকে কি স্টেপ নিতে হবে এখানে? কাকে একটু বেশি স্ট্রেংথ দিতে হবে আর কাকে একটু কম স্ট্রেংথ দিতে হবে, বলতে পারবা কেউ? ঝামেলা হচ্ছে যে স্টেটে, এই স্টেটে আমি কি করতে চাই? আমি আউটপুটকে আলটিমেটলি 0-তে ডাউন করাতে চাই। তার মানে কি স্ট্রেংথ কার বেশি থাকবে? স্যার এর অ্যাক্টিভ এর কম অবস্থায় থাকবে। এনমস এর রেজিস্ট্যান্স সর্বনিম্ন করতে হবে, মানে যত একদম। আমরা সহজ করে সেই জিনিসটাকে আমরা স্ট্রেংথ দিয়ে বললে বা রেশিও দিয়ে বললে, এটাকে লেস রেশিও বা স্ট্রেংথ দিতে হবে। আর পুল ডাউন নেটওয়ার্ককে কি করতে হবে? মোর রেশিও বা মোর স্ট্রেংথ দিতে হবে। তাইলে কি হবে? এর সাথে এ যুদ্ধ করে কি হবে? ক্যাপাসিটরকে ডিসচার্জ করে আউটপুটকে 0-র কাছাকাছি নিয়ে আসার ট্রাই করতে পারবে তখন সে। ক্লিয়ার সবাই? তাহলে বলতো সুডো এনমস সার্কিটে কাকে স্ট্রেংথ বেশি দিতে হয়, পুল আপকে নাকি পুল ডাউনকে? পুল স্যার এখানে স্ট্রেংথ বেশি বলতে আসলে স্যার কি বোঝাচ্ছি স্যার? স্ট্রেংথ বেশি মানে ওই যে বিটা, বিটা কম বেশি করতে হবে। বিটা মানে কি? কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি। হ্যাঁ, তার মানে কি ওই যে সেই বিটা রেশিও, যে রেশিও এখন আর অন রাখতে পারবে না তুমি, এখন কাকে রেশিও বেশি দিবা বলো? পুল ডাউন নেটওয়ার্ককে বেশি রেশিও দিতে হবে। ক্লিয়ার? এই যে দেখো তোমাদের এই কথাটা এখানে বলে দিয়েছে, দেখো মেক পিমস অ্যাবাউট 1/4 ইফেক্টিভ স্ট্রেংথ অফ পুল ডাউন নেটওয়ার্ক। উল্টা করে বললে কি হবে? পিমস কে এখানে বলা বলছে পিমস কে পুল ডাউন নেটওয়ার্কে 1/4 স্ট্রেংথ দিতে, বা উল্টা করে বললে পিমস বা পুল আপ নেটওয়ার্কের যে পিমস, তার যে স্ট্রেংথ তার থেকে 4 গুণ বেশি স্ট্রেংথ কার থাকবে বলো? পুল ডাউন নেটওয়ার্কের। হ্যাঁ, এই কথাটা নিয়ে যেন আমাদের কোনো সমস্যা না হয়। এবার খেয়াল করো, পুল আপ নেটওয়ার্কের পি অর্থাৎ কি, এটা কি সেই স্ট্রেংথ না বা উইথ না? কতটুকু চওড়া হবে এখানে ভ্যারিয়েবল হিসেবে রাখা হয়েছে। হ্যাঁ, এইবার দেখো পি এর মান 4, পি এর মান 14 আর পি এর মান 24, দেখছো? পিমসকে যত উইক করব তত বেটার, তত সে 0-তে নামাইতে পারবে। এবার দেখো সেই ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা খেয়াল করো। ইনপুট ইনপুট অন হয়ে যাচ্ছে, বাট আউটপুট পুরোপুরি 0-তে নামাইতে পারছে না। খেয়াল করো এখানে কিন্তু লো সিগন্যালটা কি হয়ে যায়? সুডো এনমস লজিকে লো সিগন্যালটা ডিগ্রেডেড লজিক পাই আমরা।
তো যত পিমস এর স্ট্রেংথ, যত এনমস এর থেকে এটার স্ট্রেংথ যত বেশি হবে, অর্থাৎ এটাকে তো উইক করতে হবে, যত কম উইক হবে তত কিন্তু তুমি খারাপ সিগন্যাল পাওয়া। দেখছো পিমস, উপরের পিমস উইথ 24 রাখছো, পি ভ্যারিয়েবলের মান 24 রাখছো, তার মানে কি এ কি যতটা উইক করা প্রয়োজন ততটা উইক তুমি করছো নাকি কম উইক? এখন বলো তো, কম উইক। এই জন্য দেখছো আউটপুট পুরোপুরি জিরোতে নামাইতে পারছে না। এবার যত তাকে উইক কমিয়ে ফেলবা তত কি বেশি উইক হয়ে যাচ্ছে সে। 14 ইউনিট তুমি চওড়া রাখো। এবার দেখো আরো একটু তাকে বেশি পরাজিত করতে পারছে পুল ডাউন নেটওয়ার্ক, দেখছো তাকে হারিয়ে দিয়ে আউটপুটকে আরো বেশি লো সিগনালে পুল ডাউন করতে সক্ষম হচ্ছে। পি এর মান 4 রাখো, আরো উইক করে দাও পুল আপ নেটওয়ার্ককে, এ তখন আরো বেশি জিরোর কাছাকাছি পুল ডাউন করে নিয়ে আসতে সক্ষম হচ্ছে। জিনিসগুলো কি ধরতে পারো? এই কার্ভটা কি বোঝা যাচ্ছে? এই স্ট্রেংথের উপরে বা রেশিওর উপর ভিত্তি করে, অর্থাৎ পুল আপ নেটওয়ার্ককে কম রেশিও দিতে হবে, পুল ডাউন সার্কিটকে বেশি রেশিও দিতে হবে। এই ধরনের সার্কিটকে আমরা রেশিও সার্কিট বলি। এখানে আমরা কন্টেনশন কারেন্ট পাই। ওই যে আউটপুট যখন জিরো তখন ভিজি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হচ্ছে। পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক একে অপরের সাথে ফাইট করছে, এটাকে আমরা বলি কন্টেনশন কারেন্ট। সুডো এনমস লজিক বা সুডো এনমস ইনভার্টারটাকে একটু একটু বোঝা গেল যে ইনফরমেশন আমি দিতে চাচ্ছি। এখানে রেশিও ইস্যুটা কি জিনিস, বা এই কার্ভে রেশিও ইস্যুটা কিভাবে আমরা এখান থেকে এক্সপ্লেইন করতে পারছি, আন্ডারস্ট্যান্ড করতে পারছি, এই জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? রেসপন্স করো। জি স্যার। এইবার দেখো আমরা সুডো এনমস সার্কিটকে দিয়ে যে কোনো সার্কিট আমরা তৈরি করতে চাই, যেমন সিমস দিয়ে যে কোনো সার্কিট, জগতের যে কোনো সার্কিট, যে কোনো ফাংশন আমাদেরকে সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বললে আমরা পারি। আমরা সুডো এনমস দিয়েও ইমপ্লিমেন্ট করতে চাই। তো এজন্য তোমরা একটু খেয়াল করো তো, এই যে রাইট হ্যান্ড সাইডে এই যে ফিগারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জেনারেলাইজড ব্লক ডায়াগ্রাম, দেখছো? তো সিমস যখন আমরা সিমস বেস তখন কি পুল আপ নেটওয়ার্ক লিখতাম, পিইউএন পিডিএন, ঠিক সেরকম এটা ইন জেনারেলাইজ। তো খেয়াল করছো পুল আপ নেটওয়ার্কে কি আমাদের আর অন্য কোনো কিছু দরকার আছে? পুল আপ নেটওয়ার্ক হিসেবে কে কাজ করবে? একটা সিঙ্গেল অলওয়েজ অন পিমস, দেখছো এই জন্য একে ফিক্সড করে দেওয়া হচ্ছে। দেখছো গ্রাউন্ডেড, কিন্তু পিমসটা তার গেট গ্রাউন্ডেড, তার মানে কি অলওয়েজ অন। পিমসের গেটে জিরো দিলে অন থাকে আমরা জানি। এর আগের ফিগারটাতেও দেখছো পিমস অলওয়েজ অন, বি কেয়ারফুল। এই যে লেফট হ্যান্ড সাইডে এটা সুডো এনমস ইনভার্টার। তো এই যে দেখো সুডো এনমস ইনভার্টারটাকে এখানে দেখানো হচ্ছে, খেয়াল করো সুডো এনমস ইনভার্টার। আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝবা। তোমাদেরকে যে কোনো সার্কিট দিলে যেন তোমরা পারো, এটা প্র্যাকটিস করবা। যে কোনো ফাংশন দিয়ে সেটাকে কিন্তু তোমাদেরকে আমি সুডো এনমস দিয়ে ডিজাইন করতে বলতে পারি, বি কেয়ারফুল। তো ইনভার্টারটা তো দেখাই। সিমস দিয়ে ইনভার্টার তৈরি করলে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে এরকম। হ্যাঁ, আর সুডো এনমস দিয়ে ওই সেম ইনভার্টার তৈরি করতে গেলে তুমি কি করবা? সিমস বেস ডিজাইন করে সেখান থেকে পুল আপ পুল ডাউনটা নিয়ে তুমি এখানে কপি করবা। ওকে, আর পুল আপ হিসেবে কি রাখবা? পুল আপ হিসেবে আর নিচে কমপ্লিমেন্টারি করার দরকার আছে, চোখ বন্ধ করে একটা অলওয়েজ অন পিমস দিয়ে দিবা, পুল আপ নেটওয়ার্ক শেষ। আর সিমস বেস ডিজাইনে যে পুল ডাউন নেটওয়ার্ক থাকে সেটাই হচ্ছে আমার এখন এখানে নিয়ে আসতে হবে। ওই যে ইন জেনারেলাইজড ব্লক ডায়াগ্রামটা তোমাদেরকে আমি একটু এঁকে দেখাই, বুঝতে পারবা। এই যে ইন জেনারেলাইজড ব্লক ডায়াগ্রামটা দেখছো কত সুন্দর, এই হচ্ছে সেই ফাংশন। ফাংশনের উপর ভিত্তি করে পুল ডাউন নেটওয়ার্কটা আসবে, আর সেখানে কি যাবে? ইনপুটটা সেখানেই যাবে। এই যে খেয়াল করো, দেখছো এই যে শুধু ফাংশন অনুযায়ী পুল ডাউন নেটওয়ার্কটা আসবে, আর উপরে অলওয়েজ একটা অন পিমস, বি কেয়ারফুল। এখানে ইনপুটটা যাবে, তো সেটাই আমরা করলাম। দেখছো ফাংশন অনুযায়ী একটা মাত্র ভ্যারিয়েবল এখানে আসবে। এবার অন্য একটা সার্কিট দেখাই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। সে এটা টু ইনপুট ন্যান্ড, তার মানে এটা তোমরা সহজেই ডিজাইন করতে পারো। এই যে এ বি, এটা কি এ বললাম, এটা বি বললাম, এটা কি সিমস বেসড। যখন তোমাকে আমি সুডো এনমস তৈরি করতে বলবো তুমি তখন কি করবা বলো? শুধুমাত্র পুল ডাউনটা এখান থেকে কপি করে নিয়ে যাবা, কিছুই না। নিচে দুইটা সিরিজ প্র্যাকটিস করতে করতে এটা সিমস থেকে এখানে আর আসা লাগবে না, তুমি ডিরেক্ট ড্র করতে পারবা। শুধু পুল ডাউনটা পেলেই হবে। পুল আপ হিসেবে কি কাজ করবে?
তাহলে এটা দেখো টু ইনপুট NAND ইউজিং সুডো এনমস লজিক। তাহলে যে কোনো সার্কিট এখন আমরা কি সুডো এনমস দিয়ে পারবো না, শুধু কি চেঞ্জ করতে হবে, পুল আপ নেটওয়ার্কে একটা অলওয়েজ অন পিমস দিতে হবে। ক্লিয়ার? দেখো এই যে টু ইনপুট NAND জি স্যার। দেখালাম তোমাদের, টু ইনপুট নট, নট যদি হতো নিচে পুল ডাউনে দুইজন এনমস প্যারালালি থাকতো, উপরে অলওয়েজ অন এনমস। ক্লিয়ার? এখন তোমাদের মনে কোশ্চেন রাখছে অনেকের যে স্যার এটা তো বুঝলাম, কিন্তু আপনি যদি এরকম কোনো কিছু দিয়ে দেন, সে এ বার, বি বার অর সি বার, তো এটা তো আমরা পুল আপ নেটওয়ার্ক দিয়ে ডিজাইন শুরু করতাম, তাহলে পুল ডাউন নেটওয়ার্কটা আমরা কিভাবে খুঁজে পাবো একবারে? তো তুমি যদি তোমার যদি এলোমেলো হয়ে যায়, তুমি যদি একবারে ব্রেইনে প্রসেসিং করতে না পারো, তাহলে তুমি একটা কাজ করবা, যে কোনো কিছু সিমস বেস ডিজাইনটা আগে তুমি তৈরি করে নিবা। তৈরি করে নিয়ে সেখান থেকে পুল ডাউন নেটওয়ার্কটা তুমি আমদানি করে নিয়ে আসবা, ইম্পোর্ট করে নিয়ে আসবা, তোমার যেখানে শুধু এনমস ড্র করা লাগবে। এই বোঝা যাচ্ছে? পাওয়া যাবে না? যাবে কিনা? সিমস বেস ডিজাইন তো আমরা পারি, সিমস বেস ডিজাইনে যেটা পুল ডাউন নেটওয়ার্ক সেটাকেই পুল ডাউন হিসেবে আসবে, আর পুল আপ হিসেবে অলওয়েজ অন পিমস দিয়ে রিপ্লেস হবে, নাথিং এলস। পাওয়া যাবে শুধু এনমস লজিক? জি কি সুবিধা হলো এখানে, কি লাভ হইলো আমাদের এত কিছু করে? তার মানে কি পিমসের সংখ্যা কমিয়ে ফেলছি আমরা, দেখছো? তো একটা ইনভার্টার দিয়ে দেখলে তোমরা এটা রিয়েলাইজ করতে পারছো না যে কতটা আমরা ক্যাপাসিটেন্স কমিয়ে ফেলতে পারলাম। তুমি একটা চিন্তা করো, জাস্ট একটা 4 ইনপুট নর, এটার কথাই চিন্তা করো। এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতাম সিমস লজিকে, তো কয়জন থাকতো উপরে পিমস সিরিজে বলো? 4 জন। তো 4 জন প্রত্যেকেই এনমসের থেকে দ্বিগুণ চওড়া অ্যাটলিস্ট, সবাই মিলে কতটা ক্যাপাসিটেন্স ইন্ট্রোডিউস করতো। এখন এদেরকে রিপ্লেস করে আউটপুটে একটা মাত্র কি ইউজ করবো আমি, অলওয়েজ অন পিমস। তাহলে কি সার্কিট ফাস্ট হবে না আমাদের? হবে তো? স্যার ইন্ডিভিজুয়াল পার্ট থাকলে ওটা একটু আরেকবার বলবেন। ইন্ডিভিজুয়াল বাদ থাকলে কিছুই না, এই হোল বাদ থাকলে তো আমরা পুল ডাউনই আগে ডিজাইন করি, সরাসরি পুল ডাউন আমরা কি হবে এটা বুঝতে পারি। বাট ইন্ডিভিজুয়াল বাদ থাকলে আমরা কি করি, পুল আপ ডিজাইন শুরু করি না? ওই সময় যেন কনফিউজ না হয়ে যায়, তাই বললাম। পুল আপ ডিজাইন করে এরপর এটা কমপ্লিমেন্টারি করে আমরা পুল ডাউন করতাম। তো প্রয়োজনে একবার যদি তোমার ব্রেনে কাজ না করে, আগে তুমি সিমস বেস ডিজাইনটা করে দাও, কিছুই না। ক্লিয়ার? মিক্সড মোডে যদি দিই ইকুয়েশন এ অর বি সি প্রাইম, এটাকে বললাম তুমি সুডো এনমস দিয়ে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো, পারবা না? পরে যদি তুমি এটা সিমস বেস ডিজাইনটা আগে করবা, করে এখান থেকে শুধু পুল ডাউন নেটওয়ার্কটাকে ইম্পোর্ট করবা, আর পুল আপ নেটওয়ার্কে যা থাকবে সবগুলোকে রিপ্লেস করবে একটা অলওয়েজ অন পিমস দিয়ে। পাওয়া যাবে? যে কোশ্চেন জি স্যার। ট্রাই করো, পারবা, তোমাদেরকে এই নলেজ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখানে একদিক দিয়ে কোনো একটা প্রবলেম আমরা সলভ করি, আর একটা প্রবলেম এসে আমাদের উপস্থিত হয়, কিরকম? তাহলে এটা তো আমরা দেখে ফেললাম, এই যে সুডো এনমস স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন 0। এখন এর দেখো কি বলছে, সুডো এনমস ড্রস পাওয়ার হোয়েনেভার ও ইজ ইকুয়াল টু 0। আউটপুট 0 করতে গেলেই কি হয় বলতো? আউটপুট যখনই 0 করতে যাবা, এই সার্কিটটাতেই দেখো আমরা একটা ভিন্ন ধরনের সার্কিট ড্র করছি, এই সার্কিটটাতেই দেখো সবাই সবাই খেয়াল করো, আউটপুট 0 করা মানে কি, পুল ডাউন নেটওয়ার্ক কি আছে বলো? অন। আর পুল আপ নেটওয়ার্ক তো অলওয়েজ অন। তো যখনই আউটপুট 0 করতে চাইবা তুমি, বা আউটপুট 0-তে ফিক্স থাকবে, তখন কি ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে একটা কারেন্ট ফ্লো হবে, তাই কি না? এটা মেনে নিচ্ছ? এটা অলওয়েজ অনই। আর পুল ডাউন নেটওয়ার্ক অন হইলেই, অর্থাৎ আউটপুট 0 করতে চাইলেই ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সার্কিট যখন চুপচাপ বসে থাকবে, ঘুমিয়ে থাকবে, আইডল থাকবে, কাজ করবে না, স্ট্যাটিক থাকবে, সে সময় কিন্তু পাওয়ার ডিসিপেশন 0 না। খেয়াল করো, সুডো এনমস ড্রস পাওয়ার whenever y is equal to 0 called static power, p is equal to ওই যে পাওয়ার সাপ্লাই থেকে একটা শর্ট সার্কিট পাথ তৈরি হচ্ছে গ্রাউন্ডে, কারেন্ট ফ্লো হবে, পাওয়ার সাপ্লাই ভোল্টেজ p is equal to VDD id, স্ট্যাটিক পাওয়ার
ক্যালকুলেশনের ইকুয়েশন। তো এই তুমি আরো রিয়েলাইজ করতে পারবে বেটার কখন বলো তো, এ ফিউ মিলি অ্যাম্পিয়ার পার গেট, প্রতি গেটে যদি 1 মিলি অ্যাম্পিয়ারও হয়, খেয়াল করো, এ ফিউ মিলি অ্যাম্পিয়ার পার গেট মাল্টিপ্লাইড বাই 1 মিলিয়ন গেট, তার মানে ওরা কি বোঝাতে যাচ্ছে, একটা চিপে 1 মিলিয়ন গেট আছে, 1 মিলিয়ন গেট মানে কত, 10⁶। আর ফিউ মিলি অ্যাম্পিয়ার বলছে, ফিউ মিলি অ্যাম্পিয়ার না নিয়ে আমরা 1 মিলি অ্যাম্পিয়ারই কনসিডার করছি। তাহলে প্রতিটা গেট 1 মিলি অ্যাম্পিয়ার করে শর্ট সার্কিট কারেন্ট ক্যারি করছে। তাহলে খেয়াল করো তো, এখান থেকে 10⁻³ অ্যাম্পিয়ার, ক্যান ইউ ইমাজিন 1 কিলো অ্যাম্পিয়ার টোটাল তাদের সম্মিলিত কারেন্ট, 1 মিলিয়ন গেট প্রত্যেকে যদি 1 মিলি অ্যাম্পিয়ার করেও যদি শর্ট সার্কিট কারেন্ট ক্যারি করে, তো টোটাল ওই চিপে 1 কিলো অ্যাম্পিয়ার। ক্যান ইউ ইমাজিন হাউ লার্জ দ্য কারেন্ট কোয়ান্টিটি ইজ। পুরা মনে করো যে ড্যাফোডিলে দেখা যাচ্ছে আমাদের সবগুলা বিল্ডিং মিলেও দেখা যাচ্ছে 1 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু যথেষ্ট বড় ইউনিট কারেন্টের। তো সেটা কি অনেক বড় একটা সমস্যা আমাদের জন্য। এই জন্যই এনমস এক্সপ্লেন্স হোয়াই এনমস ওয়েন্ট এক্সটিংক্ট। তো এজন্য দেখো সুডো এনমস, পিওর সুডো এনমস কিন্তু আমরা সরাসরি কোথাও আজকাল আর ইউজ করি না। তো সুডো এনমসকে আমরা একটু সিস্টেম করে ইউজ করব। সুডো এনমসকে দেখো আমরা একটু সিস্টেম করে ইউজ করছি কিরকম, ইউজ সুডো এনমস স্প্যারিংলি ফর ওয়াইড নর, যেটা বলছিলাম একটু আগেই। ওয়াইড নর মানে কি, ওয়াইড নর মানে হচ্ছে যত বেশি ভ্যারিয়েবলের নর গেট সেটা তো ওয়াইড নর বলা হয়। এটা 2 ইনপুট নর, এটা 3 ইনপুট নর, হ্যাঁ এটা 4 ইনপুট নর। তো যত বেশি ভ্যারিয়েবলের নর গেট আসে তত কি হয়, পুল আপ নেটওয়ার্কে কি হয় বলতো, পিমস গুলো সিরিজে আসতে চায়। প্রত্যেকের রেজিস্ট্যান্স বেশি, ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে বেশি। তো যত বেশি ওয়াইড নর, সেইখানে আমরা কি করি বলতো, সুডো এনমস ইউজ করি। সব জায়গায় সুডো এনমস আমরা ইউজ করি না, হ্যাঁ বেছে বেছে ইউজ করি স্পেশাল স্পেশাল জায়গায় সার্কিটের পারফরমেন্স বাড়ানোর জন্য। তো একটু খেয়াল করো, তো এখানে আমরা আরেকটা সিস্টেম করলাম। কি পার্থক্য আছে বলতো সুডো এনমস সার্কিটের সাথে এই সার্কিটের, কি পার্থক্য কেউ নোটিস করতে পারছো? আমাদের সুডো এনমস লজিকের সাথে এই সার্কিটের কি পার্থক্য আছে? এটা একটা 3 ইনপুট নর গেট, 3 ইনপুট নর, ওই যে তিনজন প্যারালালি আছে পুল ডাউনে, 3 ইনপুট নর দেখে আমরা চিনতে পারি। আই হোপ পার্থক্য কি আছে আগের ফিগারগুলোর সাথে, যেটা তোমাদেরকে এতক্ষণ দেখাইলাম, তার সাথে কি পার্থক্য আছে বলতে পারবো না। পিমসটা অলওয়েজ অন নাকি একটা এনাবল সিগন্যাল দিয়ে রাখা হয়েছে, খেয়াল করছো? পিমসটাকে অলওয়েজ অন নাকি একটা এনাবল সিগন্যাল? একটা এনাবল সিগন্যাল মানে কি, তাকে যখন তুমি ইউজ করবা তখন তাকে তুমি এনাবল করে রাখবে, যখন ইউজ করবা না তাকে তুমি অফ করে রেখে দিবা। তাহলে কি কোনো স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন আর হবে এখানে? অলওয়েজ গ্রাউন্ডেড না রেখে, অলওয়েজ জিরো না রেখে তুমি কি করবা, এনাবল সিগন্যাল দিয়ে। তো এনাবল সিগন্যাল দিয়ে যদি পিমসকে আমি অফ করে রাখি, তো যখন আউটপুট জিরো বা আমার সার্কিট ঘুমিয়ে আছে, কোনো কাজ করছে না, তখন কি ভিডিডি টু গ্রাউন্ড কোনো শর্ট সার্কিট পাথের কোনো অপশন আছে? তখন আর সার্কিটের পারফরমেন্স বাড়লো না, এফিসিয়েন্সি বাড়লো না। পার্থক্যটা বুঝতে পারছো? যে এনাবল প্রাইম সিগন্যাল দিয়ে আমরা কি করতে পারি, এই যে সুডো এনমস ন্যাচারাল যে সুডো, তার পারফরমেন্স কিছুটা হলে বাড়াইতে পারি। ওই যে যখন মনে করো যে সার্কিটটা আমরা এখানে দেখলাম যে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেট হয়, তো যখনই তুমি দেখছো যে স্ট্যাটিক পাওয়ার সার্কিট কাজ না করলেও সে পাওয়ার ডিসিপেট করে, তো আমি এখন কি করবো, আমি একটা এনাবল সিগন্যাল দিয়ে যখন সার্কিট কাজ করবে না তখন তাকে ডিসেবল করে রাখবো। পিমস এখানে দেখো ক্রস করে দিয়ে, এখান থেকে যদি পিমসটাকে তুমি খুলে ফেলো ওপেন সার্কিটের মতো দেখো, তাহলে কি ভিডিডি টু গ্রাউন্ড শর্ট সার্কিট পাস হওয়ার কোনো অপশন থাকবে? তখন আর থাকবে না। তার মানে কি সার্কিটের পারফরমেন্স বাড়লো। ওকে, আচ্ছা আমাদের লাস্ট টপিক হচ্ছে যে ডাইনামিক লজিক। খুব ভালোভাবে খেয়াল করবা, ডাইনামিক লজিক এই সবগুলো দেখবে যে একই রকম, বাট এদের কার্যক্রমে একটু পার্থক্য আছে। আমাদের আর 10 মিনিট মতো লাগবে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবা, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল। তো দেখো তো তিনটা সার্কিট, লেফট হ্যান্ড সাইডে এই সার্কিটকে আমরা চিনি, একটা ইনভার্টার, এর নাম কি বলো, কি ইনভার্টার? এটা স্ট্যাটিক সিমস। সিমসের আগে দেখবে যে প্রায় সময় স্ট্যাটিক বলে, কারণ ডাইনামিক পাওয়ার, সরি এটার স্ট্যাটিক পাওয়ার জিরো, অর্থাৎ কোনো শর্ট সার্কিট পাওয়ার ডিপেন্ড করে না। ওই যে পুল আপ আর পুল ডাউন কন্ডাকশন কমপ্লিমেন্টারি রুল মেনে চলে।
একজন অফ থাকলে একজন অন থাকে, একজন অন থাকলে একজন অফ থাকে, একই সময় দুইজন অন হয় না, এই জন্য এদেরকে স্ট্যাটিক লজিক বলে। তো লেফট হ্যান্ড সাইড এটার নাম কি বলো? স্ট্যাটিক সিমস ইনভার্টার। মাঝখানে এটা কি চেনা যায় এখন? কি এটা? অলওয়েজ অন পিমস। দেখে তুমি কি সিদ্ধান্ত নিবে এটা? এবং নিচের এই ফাংশন দেখলে বোঝা যাবে একটা সিঙ্গেল এনমস এখানে আছে, তার মানে কি সুডো এনমস ইনভার্টার, সুডো এনমস ইনভার্টার। এবার দেখো ডাইনামিক লজিক। ডাইনামিক লজিক মানে কি? এখন দেখো পার্থক্য আছে কিন্তু, এখন কিন্তু এখানে এনাবল সিগন্যাল দিয়ে রাখি নাই, এখানে একটা কি দিয়ে রাখছি, ফাই, এটা একটা ক্লক। এখন আমাদের উপর পিমসটাতে কি দেওয়া আছে বলো, সবাই বলো, রেসপন্স করো। উপরের পিমসে এখন কি দেওয়া আছে? ডাইনামিক লজিক বললেই উপরের পিমসে একটা ক্লক সিগন্যাল থাকবে। উপরের পিমসে কি থাকবে? একটা অলওয়েজ অন না রেখে বা এনাবলও থাকবে না, কিন্তু কি থাকবে? ডাইনামিক লজিক বললেই একটা ক্লক, খেয়াল করো, ক্লক সিগন্যাল। এইবার দেখো এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমরা একটু দেখে নাও, খুব ভালোভাবে খেয়াল করবা। তাহলে ডাইনামিক গেটস ইউজে যে ক্লক পিমস পুল আপ, তাহলে সুডো এনমস অলওয়েজ অন পিমস পুল আপ, আর ডাইনামিক গেট ক্লক পিমস পুল আপ। মনে থাকবে এই কথাগুলো? অলওয়েজ অন স্যার পিমস আর ক্লক পিমস, এটা যেন মনে থাকে। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, বলো। স্যার সুডো এনমসে আপনার পিমস এনমসে 4 গুণ হবে, এখানে 2/3 4/3 লেখা আছে কেন? হ্যাঁ, ওই যে এগুলা কি, এটা তো সুডো এনমসে আমরা সচরাচর এখানে বলা আছে, এখানে ডিফারেন্ট স্ট্রেন্থ দেওয়া আছে। দেখো গেট লেন্থ তো 3 ল্যামডা দেওয়া আছে, হ্যাঁ, আর এটার থেকে এটা 2 গুণ আর কি কম বেশি করা আছে এখানে রেশিও, ঠিক আছে। ওখানে আমাদের 4 গুণ কম বেশি করতে বলা হয়েছে অ্যাটলিস্ট, এখানে 2 গুণ দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে তুমি অ্যাসিমেট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মানে এই আউটপুট পুরোপুরি জিরোতে নামবে না, উইক জিরো আউটপুট পাওয়া তুমি এখানে। যত বেশি উইক স্ট্রং জিরো আউটপুট পেতে চাইবে, তত তোমাকে পিমসকে তত কি করতে হবে, এনমসের থেকে তত ছোট করতে হবে উইথ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো ডাইনামিক লজিক বললেই ক্লক পিমস, মনে রাখবা, ক্লক পিমস, ক্লক সিগন্যাল দেওয়া হবে পিমসে। তাহলে এটা দুইটা মোড, প্রিচার্জ আর একটা কি বলছে, ইভালুয়েট। প্রিচার্জ আর একটা কি, ইভালুয়েট। দেখি তো এই জিনিসটাকে আমি একটু তোমাদেরকে লিখে সংক্ষেপে দুইটা স্লাইড পাশাপাশি দেখে একটু বলে দিই, খেয়াল করবা। দুইটা ফিগারই একসাথে দেখো। এই যে ইভালুয়েট আর প্রিচার্জ, ক্লক মানে কি? ক্লক মানে হচ্ছে সাইমালটেনাস বা চেইন অফ পালসেস, হ্যাঁ, একই শেপে 0 অন 0 অন। ক্লক সিগন্যাল আমরা সবাই চিনি। ক্লক ছাড়া আমাদের সিনক্রোনাস সার্কিট বা যে কোনো ডিজিটাল সার্কিট কিন্তু কাজ করে না। এটা হচ্ছে আমাদের হার্টবিটের মতো রিদম, মেইন ড্রাইভিং সিগন্যাল। এই সিগন্যালের সাথে সবাই যে তোমাদের ফ্লিপ ফ্লপ দেখাইছিলাম, এস ট্রিগার ডিভাইস, তারপর হচ্ছে লেভেল ট্রিগার ডিভাইস, কেউ ক্লকের লেভেলে কাজ করে, কেউ এজে কাজ করে, বি কেয়ারফুল। তো এখানে ক্লক গুলাকে দেখো আইডিয়াল ক্লক হিসেবে দেখানো হচ্ছে না, হ্যাঁ, ক্লকের একটা কি স্লোপ আছে, আর কিছু না। ক্লকে স্লোপ এইভাবে দেখানো হচ্ছে ক্লক গুলাকে, খেয়াল করো। তো ক্লকের ফাই, এটা হচ্ছে আমাদের সেই ক্লক। ক্লকের জিরোকে বলা হচ্ছে প্রিচার্জ, দুইটা মোডে অপারেট করে। ডাইনামিক লজিক কয়টা মোডে অপারেট করে? 2 মোড। একটাকে বলা হচ্ছে প্রিচার্জ, হ্যাঁ, আর অন কে, এই স্টেজকে বা এই মোডকে বলা হচ্ছে ইভালুয়েট। নাম শুনেই বোঝা যাচ্ছে কি হয় আসলে। এবার দেখো তো এই গেটটার দিকে তাকাও সবাই, লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ, ডাইনামিক লজিক দিয়ে যে ইনভার্টার, এটা কিন্তু ইনভার্টার, বি কেয়ারফুল। তো বলো তো প্রিচার্জ স্টেট, আমরা এখন কোন স্টেটে আছি? সে প্রিচার্জ স্টেটে, হ্যাঁ, এই স্টেটে আছি। তার মানে কি ফাই এর মান কত ইনপুট যাচ্ছে, পিমসের গেটে কত ইনপুট যাচ্ছে? দ্রুত রেসপন্স করবা। পিমসের গেটে কত ইনপুট যাচ্ছে বলো? 1। এই পিমসে ক্লক ইনপুট দিচ্ছ তুমি, তো ক্লকের যখন 0, তার মানে কি পিমসের গেটে তখন কত ইনপুট যাচ্ছে বলো? এত সময় লাগবে এটা রেসপন্স করতে? কত ইনপুট যাচ্ছে পিমসের গেটে? 0। তো পিমসের গেটে 0 থাকলে পিমস অন নাকি অফ বলো? পিমস অন, তার মানে Sir, on. থ্রু দ্য ক্যাপাসিটর চার্জ হবে, এই জন্য এটাকে নাম বলছে দেখছো প্রিচার্জ। তো প্রিচার্জ স্টেটে ক্যাপাসিটর চার্জ হয়ে আউটপুট কততে পুল আপ করে বসে থাকবে সবসময় বলো? অন। প্রিচার্জ স্টেটে অলওয়েজ পিমসের থ্রু দিয়ে ক্যাপাসিটর চার্জ হয়ে আউটপুট অন হয়ে বসে থাকবে, হ্যাঁ। এবার অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন, অর্থাৎ আউট ফাংশনের কাজ, অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশনটা, মূল্যায়নটা হবে কোথায়, কোন স্টেটে? ক্লক যখন অন থাকবে সেই স্টেটে।
এখন আমার মনে করো ধরে নিলাম ক্লক অন, তাহলে পিমস এর গেটে এখন কত ইনপুট যাচ্ছে বলো? 1। তার মানে কি পিমস অন নাকি অফ? এখন পিমস অফ। এইবার দেখো এখন হচ্ছে এ এর উপর ভিত্তি করে এ এ যদি 0 হয় তার মানে কত আউটপুট কত এক্সপেক্ট করো তুমি ইনভার্টার হিসেবে? অন। তাহলে এ 0 মানে কি পুল আপ তো অন অবশ্যই, আর পুল ডাউনের এ এটাও অফ। তার মানে কি আউটপুট কত বজায় আছে বলো? অন। 0। এই আউটপুট 0 কিভাবে হবে? আউটপুট চার্জ হয়ে অন হয়ে বসে আছে না, ডিসচার্জ করার ওয়ান সুযোগ ওয়ান পাইছে? অনই হবে। এইবার খেয়াল করো এই যে ইভালুয়েট স্টেটে, অর্থাৎ ক্লক অন থাকা মানে উপরে পিমস পুরোপুরি ডিসকানেক্টেড অফ হয়ে বসে আছে। এবার তুমি ইনপুট নিচের ইনপুট এ এর মান অন দিচ্ছ। অন দেওয়া মানে কি কুল ডাউনের এই যে সিঙ্গেল একটা এনমস এ অন হয়ে যাবে। অন হয়ে যাওয়া মানে কি ডিসচার্জ হয়ে আউটপুট কততে ফল করবে? 0। তাহলে ইনপুট 0 দিলে আউটপুট অন, ইনপুট অন দিলে আউটপুট 0। তাহলে কি এটা কি কাজ করছে? ইনভার্টার হিসেবে কাজ করছে বলো তো? জি স্যার। তাহলে এখানে সুবিধা কি হইলো? ওই যে যখন আউটপুট 0-তে ফল ডাউন করতে চাই তখন পিমসকে তুমি কি করে রাখছো? ফোর্সফুলি অফ করে রাখছো। ওই যে রেশিও ইস্যু বা ওই যে মারামারি দুইজনের মধ্যে বা ওই যে লো সিগন্যালটা আমাদের ডিগ্রেড হয়ে যাচ্ছিল, এরকম ধরনের কোনো সমস্যা এখানে থাকবে বলো তো? থাকবে না। এই জন্য দেখছো রেশিও কত রাখছি? একেও অন রাখছি, উপরের ওকেও অন রাখছি। রেশিও নিয়ে আর কোনো সমস্যা নেই, দুইজন মারামারি করার আর কোনো সুযোগ নেই। ওকে, এই এই জিনিসটা বুঝতে পারছো দুইটা মোডে কিভাবে কাজ করে? আবার পরে প্রিচার্জ স্টেট আসলে কি হবে? অলওয়েজ চার্জ হয়ে আউটপুট একে হয়ে বসে থাকবে, আর ইভ্যালুয়েট স্টেট পেলেই ইনপুটের উপর ভিত্তি করে ইভ্যালুয়েশন হবে, আইদার আউটপুট 0-তে ফল ডাউন করবে অথবা অন সাস্টেইন করবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ডাইনামিক লজিকের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? ডাইনামিক লজিকে কোনো ঝামেলা নাই? কেউ দেখি ধরতে পারো কি? ডাইনামিক লজিকেরও কিন্তু একটা ড্রব্যাক আছে, এটারও কিন্তু একটা ঘাটতি আছে, বলতে পারবা কেউ? এখানে একটা ঝামেলা আছে, রয়ে গেছে, একটা লুপহোলস রয়ে গেছে, কে বলতে পারবা? তোমাদের এই জিনিসগুলো ধরতে পারা উচিত, তোমাদের এই কনসেপ্টগুলো দিচ্ছে এতদিন ধরে, তো এতটা বেসিক তোমাদের একটু যদি তোমরা ভেতরে ঢোকো তাহলে তোমাদের ধরতে পারা উচিত। এই আমাদের এরকম হয় না যে এ বি হ্যাঁ সি, মনে করো যে 3টা ইনপুট ভ্যারিয়েবল, তো আমরা কিভাবে চেঞ্জ করি বলো তো? এরকম ভাবে করি না যে 1 1 0 0 0 1 0 1, এভাবে এভাবে আমরা বিভিন্ন কম্বিনেশন করি না? আমরা করি কিনা? 3 ইনপুট ন্যান্ড গেট বা নর গেট, এরকম যদি আমি 8টা কেস তোমাদের বের করতে বলি তোমরা পারবা না? জি স্যার। প্রথমে আমরা কি করি? 4টা 1 জি স্যার। 4টা 0, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে লিখে তারপরে 0 1 0 1 এভাবে অল্টারনেট করে করে বিভিন্ন কম্বিনেশন আমরা তৈরি করতে পারি না? ইউনিক কম্বিনেশন পারি কিনা? একটা জিনিস খেয়াল করো তো, জি স্যার। একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল তার ইনপুট সবসময় চেঞ্জ হবে এমন কোনো গ্যারান্টি আছে? আগে 1 পরের বারও কত থাকতে পারে বলো? মন থাকতে পারে। 1 থাকতে পারে। এই এইবার তাকাও এই ডিভাইসটার দিকে। আচ্ছা সরি, এটা তো কোনোভাবেই আমরা গ্রাউন্ডেড করে রাখতে পারবো না, আমরা এখন ডাইনামিক লজিক নিয়ে আমরা কাজ করছি যেহেতু। এটা হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট, খুব ভালোভাবে খেয়াল করবা, এই জিনিসটা ধরতে না পারলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখানে আমরা কি দিয়ে রাখছি? 5। ওকে, এখানে ইনপুট এ, এটা কি আমাদের ডাইনামিক লজিক দিয়ে এলিমেন্ট করা একটা ইনভার্টার, নাথিং এলস। এখানে কি সমস্যা হবে? জাস্ট দুইটা স্টেজ আমি একে একটু দেখাই, খেয়াল করবা। হ্যাঁ, এই যে দেখো, মনে করো ইভালুয়েট স্টেটে এসে আমার ইনপুট কত? 1। ইভালুয়েট স্টেটে ইনপুট কত বলো সবাই? ধরেছি আমার ইনপুট কত? 1। তার মানে আউটপুট কততে ফল করছে? 0-তে ফল করে বসে আছে। Output ওকে, ধরে নাও এই এই স্টেটের এই কম্বিনেশনের এ ইনপুট 1 ধরে নাও, বা কোনো একটা কাজে সার্কিটে, এটা তো আমরা একাধিক ইনপুটের জন্য দেখাচ্ছি, এটা আমরা তো ইনভার্টার, তেমন হতে পারে না যে কোনো একটা ইনভার্টার তার এ ইনপুট এরকম কয়েকটা ক্লক সাইকেল ধরে কত বজায় আছে বলো?
একটা না অন আছে, সম্ভব কিনা? ওই ইনভার্টারের ইনপুট চেঞ্জ হচ্ছে না, সম্ভব অবশ্যই। এবার খেয়াল করো, অন ইনপুট, আউটপুট জিরোতে ফল করে রাখছে, তাহলে একটু ইভ্যালুয়েট স্টেট। এবার খেয়াল করো, এই যে প্রিচার্জ স্টেট আবার পাইছো তুমি, ঠিক আছে? ফাই এর মান 0, এখন তো খুব খুশি, এটার থ্রু দিয়ে চার্জ হবে, ওকে? চার্জ হয়ে আউটপুট অন হইতে চাবে। বাট খেয়াল করো, এই যে আগের স্টেটে এটার ইনপুট অন ছিল, এই ইনপুট অন চেঞ্জ হয় নাই। পরের স্টেটেও কত আছে ইনপুট? এখনো কত আছে বলো? এই ইনপুট কত আছে? স্টিল অন। তার মানে কি এই যে নিচের এনমস এ কি অন আছে নাকি অফ আছে? স্টিল প্রিচার্জ স্টেটে এসেও এটা তো অন আছে। অন আছে। তাহলে প্রিচার্জ স্টেটে এসে কি খেয়াল করছো তুমি? এখন তোমার পুল আপের পিমসও অন, নিচে পুল ডাউন নেটওয়ার্ক অন। তাহলে ওই যে শর্ট সার্কিট পাথ এখানে আবার তৈরি হয়ে গেল না এই প্রিচার্জ স্টেটে? দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে না? একজন পুল ডাউন করতে চাইবে, একজন পুল আপ করতে চাইবে। সমস্যা আছে কি নেই এখনো? জি স্যার। ধরতে পারছো? ডাইনামিক লজিকে কি সমস্যা? প্রিচার্জ স্টেটে যদি স্টিল পুল ডাউন নেটওয়ার্ক কি থাকে বলো? অন থাকে, তাহলে কিন্তু ঝামেলা। এই যে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, এটা থেকে সলিউশন আমরা বের করব। খুব একটা ইন্টারেস্টিং সলিউশন আছে। আচ্ছা, এই সিগন্যাল বুস্ট আমাদের সমস্যা নাই তো? এটা কিন্তু আমি বলে দিয়েছি। দেখো, এটা প্রিচার্জ 0 অন আবার 0, আর এইটা এই যে আমার কার্যটা খেয়াল করো তো, এটা আউটপুটের অন নাকি 0? অন লেভেলে আছে নাকি 0 স্টেজে? প্রিচার্জ স্টেটে অন হয়ে বসে থাকে। আর ইভ্যালুয়েট স্টেটে ইনপুট 0 হলে আউটপুটটা ওই অনই বজায় থাকে, এই জন্য আউটপুট অন দেখেও দেখাইছে। আর ইভ্যালুয়েট স্টেটে এসে যদি ইনপুট অন না হয়, যদি 0 না হয় অন হতো, তখন আউটপুটটা অন থেকে কততে ফল করতো? 0তে ফল করতো। হ্যাঁ, ইভ্যালুয়েট স্টেটে আইদার আউটপুটটা অনই সাস্টেইন করতে পারে অথবা 0তে ফল ডাউন করতে পারে। হ্যাঁ, দুইটা কন্ডিশন এখানে একই সাথে দেখিয়েছে, এটা নিয়ে যেন আমরা কনফিউজ না হই। তো দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড মোটামুটি নতুন জিনিসের। তো এখানে কি করছি বলতো? এই যে হট ইফ পুল ডাউন নেটওয়ার্ক ইজ অন ডিউরিং প্রিচার্জ, এই যে আমরা যে সমস্যাটা এখন দেখলাম, ওরা সেই কোশ্চেনটাই করছে। টাইটেলটা দেখো, দ্য ফুট। ফুট মানে কি? পায়ের পাতা, বা পা, এরকম কিছু একটা। এটার সাথে মিল আছে, আমাদের সলিউশনটা বের করব। সমস্যা কি বের করলাম আমরা? প্রিচার্জ স্টেটে যদি পুল ডাউন নেটওয়ার্কটা অন থাকে, হ্যাঁ, পুল ডাউন নেটওয়ার্কটা যদি অন থাকে প্রিচার্জ স্টেটে, আমরা তো এখানে ইনভার্টার দিয়ে দেখাইছি যে কোনো সার্কিটের জন্য, 2 ইনপুট নর, 3 ইনপুট নর, ন্যান্ড, এনিথিং। তো প্রিচার্জ স্টেটে যদি পুল ডাউন নেটওয়ার্ক, ফুল পুল ডাউন নেটওয়ার্কটা কন্ডাকশনে থাকে, তাহলে তো ঝামেলা। তখন আবার একটা কন্টেনশন কারেন্টের ব্যাপার সেবা চলে আসবে। তাহলে এটাকে আমরা, দেখো মানুষ কত বুদ্ধিমান, জাস্ট একটা সিঙ্গেল ট্রানজিস্টর এক্সট্রা ইউজ করলেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিরকম? ইউজ সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর টু প্রিভেন্ট ফাইট। এই যে ফাইটিংটা হচ্ছে, এই ফাইটিংটা আমরা রিমুভ করার জন্য একটা মাত্র সিঙ্গেল কি করলাম? একটা এনমস ইভ্যালুয়েশন ট্রানজিস্টর, এটাকে বলছি ফুট। একদম নিচে পায়ের কাছে ইউজ করছি, দেখো গ্রাউন্ডের কাছে। তাহলে আগের এই সার্কিট খেয়াল করো, আগের ডাইনামিক লজিকের সার্কিটের সাথে এই সার্কিটের পার্থক্য কি? ভালোভাবে খেয়াল করো, আগের পেজের যে ডাইনামিক তার সাথে এখানে পার্থক্য কি? এক্সট্রা একটা এনমস ফুট হিসেবে আমরা ইউজ করছি না? দেখছো? খেয়াল করছো সবাই? এইটাই হচ্ছে পার্থক্য, এটাকে আমরা ফুট বলছি। হ্যাঁ, এই ফুট দিলে কি হবে? এবার দেখো, এখানে দিলে আমাদের কি সুবিধা হবে? এবার দেখো, এই জিনিসটা তোমাদেরকে একে দেখাই, তো ভালোভাবে বুঝে নিবা কিন্তু। ফাই, বি কেয়ারফুল। ইনভার্টার দিয়ে আমরা শিখছি, এইবার খেয়াল করো, এখানে আবার এক্সট্রা কি আসবে? এনমস। এবং এই ফাই সিগন্যালটা উপরের পিমসে যেমন যাবে, নিচের এই যে ফুট এটাতেও যাবে। সরি, এটা কিন্তু আউটপুট না, আউটপুট নোড না, এটা আউটপুট নোড কিন্তু এটা। হ্যাঁ, এবার খেয়াল করো, এবার কি সুবিধা হবে? আমাদের ঝামেলা কি খুঁজে পেয়েছিলাম আমরা? ড্রব্যাক। প্রিচার্জ স্টেটে কি হবে বলো? পুল ডাউন অন, এটা ছিল না আমাদের ঝামেলা, তাই তো নাকি? জি স্যার। প্রিচার্জ স্টেট অর্থাৎ এরকম কোন একটা ক্লকের ফাই এর মান 0 থাকা অবস্থাতে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক অন থাকলে তখন ঝামেলা খুঁজে পেয়েছিলাম আমরা। এবার খেয়াল করো, ফাই এর মান 0, তাহলে এটা 0 প্রিচার্জ স্টেট। হ্যাঁ, ক্যাপাসিটর চার্জ হবে। এবার মজার ব্যাপার খেয়াল করো, নিচের এই যে ফুট, হ্যাঁ, ইভ্যালুয়েশন ট্রানজিস্টর এক্সট্রা যে অ্যাড করলাম, এই সেম ক্লক এটাতে ফিট করছি না আমরা? তো
তো প্রিচার্জ স্টেট এটাও কত হয়ে যাবে, গেটে কত যাবে বলো? গেটের যাবে 0। 0। তার মানে কি এর অফ হয়ে বসে থাকবে, ফোর্সফুলি অফ করে রাখছি, দেখছো একদম নিচে একটা সুইচ ফোর্সফুলি অফ করে রাখছি। তাহলে এই পাবলিক একটা না ইনপুট অন আছে নাকি যে পুল আপ সরি নেটওয়ার্ক ইভ্যালুয়েশন সরি পুল ডাউন নেটওয়ার্ক রিচার্জ স্টেটে অন আছে নাকি অফ আছে, কোনো কিছু ম্যাটার করে এখন আর বলো? গ্রাউন্ড থেকে ডিসকানেক্ট না, করে রাখি স্যার। না পুল ডাউন না নেটওয়ার্ককে একদম স্যার, এই এনমসটাকে ইউজ করি, সলিউশন হলো নাকি হলো না? খুবই ইন্টারেস্টিং, কিন্তু খুবই মজা। এই জিনিসটাকে ধরতে পারছো সবাই নাকি আরেকবার বলা লাগবে? বাকিটা রেসপন্স করো। এই যে একটা এক্সট্রা সিরিজ ইভালুয়েশন ট্রানজিস্টর দিয়ে রাখলাম, এবার খেয়াল করো, তোমাদের মনে করছে যে তাহলে ইভালুয়েশন মোডে ইভালুয়েশন মোডে যে এই ট্রানজিস্টর কোনো ঝামেলা করবে না তো? দেখি একটু ইভালুয়েশন মোডে যে আমাদের ক্লকের মান কত বলো? ক্লকের মান 1। ক্লক ভেরি গুড। তখন মস এ তখন কি নর্মাল কানেক্টেড থাকবে, সুইচ ক্লোজ হয়ে যাবে, নর্মাল সার্কিটের মতো কাজ করবে। তখন এই ইনপুটের মান 0 নাকি 1 তার উপর ভিত্তি করে আউটপুট 1 বা 0 হবে, নর্মাল অপারেশন। তো এই যে ফুট, এই যে ট্রানজিস্টর কোনো ঝামেলা করবে আমার নর্মাল অপারেশনে? কোনো ঝামেলা করবে না। উপরন্তু আরো আমাদের প্রিচার্জ স্টেটে এই নেটওয়ার্কটা অন থাকলে যে একটা ভিডিডি টু গ্রাউন্ড শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা ও একাই, কারণ কি ক্লকের ফাই আসলেই এর 0 আসলেই উপরে পিমস অন হবে, সাথে সাথে নিচের ওই যে সিরিজ সুইচ ও কি হবে চুপচাপ ওপেন হয়ে বসে থাকবে, আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার সবাই? এই জিনিসটাকে ধরতে পারছো? জি স্যার। এই জন্য ডাইনামিক লজিক কিন্তু দুই রকমের হয়, খেয়াল করো। ডাইনামিক লজিকে দুইটা ক্যাটাগরি আছে, একটা ফুটেড আর একটা আনফুটেড। তো আমরা যেটা দেখছি এর প্রিভিয়াস পেজে, এটাকে কি বলবো আমরা? কোন এক্সট্রা এনমস আমরা অ্যাড করছিলাম, এটা আনফুটেড, অর্থাৎ পা নেই। হ্যাঁ, অর্থাৎ পায়ের পাতার মতো খেয়াল করো নিচের দিকে ওই যে ইভালুয়েশন এক্সট্রা ট্রানজিস্টরটা নাই, এই জন্য ওকে আমরা কি বলছিলাম, আমরা কি বলবো প্রিভিয়াস পেজে? এই যে ডাইনামিক লজিক, এটা কি ফুটেড ডাইনামিক লজিক নাকি আনফুটেড ডাইনামিক লজিক? আনফুটেড। আনফুটেড, ভেরি গুড। আর যখন এই পেজে যেটা দেখছি এটা কি ফুটেড ডাইনামিক লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করা একটা ইনভার্টার। ওকে, তো আনফুটেড ডাইনামিক লজিকের ব্লক ডায়াগ্রাম জেনারেলাইজ এটা দেখো, উপরে পিমসের ফাই ক্লক আর নিচে ইনপুট ফাংশনটা থাকবে, কোনো এক্সট্রা এনমস কিন্তু এখানে অ্যাড করা হয় না। আনফুটেড এখানে কিন্তু ওই ড্রব্যাকটা আছে যে প্রিচার্জ স্টেটে যদি পুল ডাউন অন থাকে তাহলে তখন কিন্তু একটা ঝামেলা রয়ে গেছে, ভিডিডি টু গ্রাউন্ড প্রিচার্জ স্টেট একটা শর্ট সার্কিট পাথ তৈরি হবে, পুল আপ এবং পুল ডাউনের মধ্যে একটা মারামারি হবে। একটা এক্সট্রা ট্রানজিস্টর অ্যাড করবে, এবং বি কেয়ারফুল, এই ক্লক কিন্তু ওপরের পিমসে যেমন যাবে, নিচের এক্সট্রা যে ফুট এখানেও কিন্তু সেম ক্লক ফিড হবে, বি কেয়ারফুল। তাহলে এই ধরনের সমস্যা আমাদের আর থাকলো না। ওকে, তাহলে এবার দেখো তো, কিন্তু ফুটেড ডাইনামিক লজিক আনফুটেড ডাইনামিক লজিক দিয়ে আমি ডিজাইন করতে দিতে পারি। এইভাবে একটু মিলিয়ে নাও। তাহলে ইনভার্টার একটা আনফুটেড ইনভার্টার, তাই না? জানা যাচ্ছে না এটা? ফিগারগুলো খেয়াল করো, নিচে কি আছে, এটা ইনভার্টার বাট ফুটেড ডাইনামিক লজিক। বোঝা যায় এটা? ন্যান বললে কি হতো, দুইটা পুল ডাউনে দুইটা সিরিজে থাকতো, উপরে পিমস ক্লক পিমস, শেষ। আনফুটেড ডাইনামিক, এটাই যদি ফুটেড ডাইনামিক লজিক বলতাম তাহলে কি হতো, নিচে গ্রাউন্ডের ঠিক উপরে একটা সিরিজ এনমস বি কেয়ারফুল অ্যাড করে উপরের ক্লকটাকে এখানে ইনপুট দিতে হতো। জানা যাচ্ছে? জি স্যার। এই ন্যান গেট, নর গেট বা যে কোনো একটা আরবিটারি গেট দরকার হলে তোমাদেরকে আমি একটু এঁকে দেখাই, সে এ বি অর সি। এটাকে আমি তোমাকে বললাম ফুটেড ডাইনামিক লজিক। আচ্ছা, সুডো এনমস দিয়ে ড্র করো একটা, একটু তিনটাই দেখাই। সুডো এনমস দিয়ে ড্র করতে বললাম, ডাইনামিক বললাম, বা বোথ ফুটেড এবং আনফুটেড। ওকে, তাহলে এ বি অর সি।
তাহলে তুমি দেখেই বুঝতে পারতেছো এটা তো আমরা সহজেই পেরে যাব। শুধু এনমস বলছি, তাহলে এই পিমস এর গেট কি হবে বলো? গ্রাউন্ডেড, কিন্তু বি কেয়ারফুল, এটা কিন্তু গ্রাউন্ডেড। তাহলে এটা কি হলো, কি হয়ে গেছে? এটা কোন সার্কিট ফ্যামিলি বা লজিক ফ্যামিলি দিয়ে ইমপ্লিমেন্ট করলাম? এতক্ষণ লাগবে বলতে? সিমস। সুডো এনমস। আচ্ছা, উপরেরটা কোনো সমস্যা হয়েছে? কোনো ভুল হয়েছে? ভুল হতে পারে, কিন্তু এটা সুডো এনমস দিয়ে এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করলাম। এবার আনফুটেড ডাইনামিক। আনফুটেড ডাইনামিক, তো ডাইনামিক বললে ফুটের সাথে দেখো কোনো পার্থক্য নেই, খুব ইন্টারেস্টিং। জাস্ট এখানে এটা গ্রাউন্ড না করে তুমি কি বলে দিবা? ফাই। ফাইটা কি আমাদের বলো? ফাই হলো ক্লক। সিগন্যাল, ক্লক। ক্লক। এটা হচ্ছে সি। তো তাহলে এটা কি হয়ে গেছে? আনফুটেড ডাইনামিক লজিক। আনফুটেড ডাইনামিক লজিক, ওকে। আর যদি আমি এবার ফুটেড ডাইনামিক লজিক বলতাম তাহলে কি হতো? পুল ডাউন নেটওয়ার্ক যা থাকবে অ্যাজ ইউজুয়াল, এটা তো সি গেল, এটা গেল, এটা বি, এটাকে এ বলছি। জাস্ট এক্সট্রা একটা কি অ্যাড করতে হবে? যাই থাকুক না কেন নর্মাল যা থাকবে সবই থাকবে, জাস্ট সিরিজে এনমস। এবং উপরের এই ফাই, এটা কিন্তু নিচের এই যে এনমস এটাতেও যাবে, হ্যাঁ, সেম ফাই। তাহলে এটা হচ্ছে আনফুটেড ডাইনামিক লজিক দিয়ে এই ফাংশন ইমপ্লিমেন্ট করছে, এটা হচ্ছে ফুটেড ডাইনামিক লজিক দিয়ে এই ফাংশন ইমপ্লিমেন্ট করছে। এই হচ্ছে ফুট, এই জন্য এটা আমরা বললাম ফুটেড। এখানে কোনো ফুট আমরা ইউজ করি না, এই জন্য এটা আনফুটেড বললাম। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট ফ্যামিলি, আপাতত শেষ হলো। তো এই হচ্ছে আমাদের টোটাল আপাতত সিলেবাস। নতুন আর কোনো কিছু আমি তোমাদেরকে আর এখন আর পড়াতে চাচ্ছি না, তোমাদের সময় স্বল্পতা সবকিছু বিবেচনা করে।